আচ্ছা, সো ক্যাপাসিটরে আমরা যেটা ফার্স্ট দিন দেখছিলাম সেটা হচ্ছে একটা ক্যাপাসিটর আসলে কি। ক্যাপাসিটর আসলে তেমন কমপ্লিকেটেড কিছুই না, ইটস জাস্ট দুইটা মেটাল প্লেট যেটার ভিতরে একটা ইনসুলেটর থাকে নাকি। এবং ওই ইনসুলেটরটাকে আমরা আরেকটা ওয়ার্ডে বলি ডাই ইলেকট্রিক নাকি। এবং এটাকে আমরা একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করতে পারি, এবং পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করলে যেটা হবে আমরা এখানে চার্জ স্টোর করতে পারবো, এই তো। চার্জ স্টোর করতে পারবো মানে কি এটার? চার্জ স্টোর করতে পারা মানে হচ্ছে যে তোমার একটা প্লেট হচ্ছে নেগেটিভ হয়ে আছে, আরেকটা পজিটিভ হয়ে আছে, এটাই তো নাকি। জি ভাই। ভিতরে যে ইনসুলেটরটা থাকে সেই ইনসুলেটরটা ইউজুয়ালি একটা সলিড বা লিকুইড হইতে পারে, বাট ওই কম্পাউন্ডটাকে আমরা ডাইইলেকট্রিক বলি। ডাইইলেকট্রিকের একটা প্রপার্টি আছে, সেটাকে বলে পারমিটিভিটি। আমরা এই পারমিটিভিটি নিয়ে গতদিন স্লাইটলি আলাপ হয়েছিল আমাদের, এবং আমরা দেখছিলাম যে ডাইইলেকট্রিকের পারমিটিভিটি যত বেশি হবে তত বেশি চার্জ আমরা স্টোর করতে পারি নাকি। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা দেখছিলাম যে দুইটা মেটাল প্লেটের যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা যত কম হবে তত বেশি চার্জ স্টোর করতে পারবো, ঠিক আছে। আবার আমরা হ্যাঁ। হচ্ছে সারফেস এরিয়া নিয়ে দেখছিলাম যে আমরা জানি যে মেটাল প্লেট দুইটা তো আসলে এরকম ফ্ল্যাট সারফেস থাকে দুইটা। সো এখানে যেরকম এরকম দুইটা মেটাল প্লেট ভার্সেস বড় বড় দুইটা মেটাল প্লেট যদি আমরা নিই, যেটা দেখা যায় যে যত বড় সারফেস এরিয়া হবে সেখানে, মানে সারফেস এরিয়া যেখানে বেশি সেখানে চার্জ বেশি জমানো যায় আর কি। সো অ্যামাউন্ট অফ চার্জ যেটা স্টোর করা যাবে সেটার ইকুয়েশনটা হচ্ছে ক্যাপাসিটেন্স ইনটু ভোল্টেজ নাকি, সি ইনটু ভি। আর এর মধ্যে যে ক্যাপাসিটেন্স যে ভ্যালুটা সিটাকে ভেঙে কি লেখা যায়, সিটাকে ভেঙে লেখা যায় পারমিটিভিটি ইনটু সারফেস এরিয়া ডিভাইডেড বাই ডিসটেন্স নাকি। আচ্ছা ভাইয়া, পারমিটিভিটি জিনিসটা একটু আরেকবার বুঝাবা? শিওর শিওর। পারমিটিভিটির জন্য আমরা যেটা দেখবো এক্স্যাক্টলি সেটা হচ্ছে এই জায়গাটা একটু ফেরত আসি, ঠিক আছে। আমি এটাকে এরেজ করতেছি না, বাট তোমরা যদি এখানে দেখতে পারো আমি মেটাল প্লেট দুইটাকে পিঙ্ক কালারে হাইলাইট করি, ঠিক আছে। উপরে একটা পজিটিভ মেটাল প্লেট আছে, নিচে একটা নেগেটিভ মেটাল প্লেট আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, সো বেসিক্যালি মেটাল প্লেটের মাঝখানে তো কিছু একটা দিব, রাইট, একটা কেমিক্যাল কম্পাউন্ড, সেটা সলিড লিকুইড যেটাই হোক, ওটাকে আমরা এক কথায় ডাইইলেকট্রিক বলে ডাকবে আর কি। হ্যাঁ। ডাইইলেকট্রিকের যে কম্পাউন্ডটা, ওই কম্পাউন্ডের যে মলিকিউলগুলো, ওই মলিকিউলগুলোর ইন্ডিভিজুয়াল ডাইপোল আছে, অ্যাজ ইন মলিকিউলের একটা পার্ট সাইটলি পজিটিভ, একটা পার্ট সাইটলি নেগেটিভ নাকি। হ্যাঁ। এবং তারা হচ্ছে ওই কারণে তারা একটা সার্টেন ভাবে অ্যারেঞ্জড হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে কি দেখো যে ডাইপোলগুলোর পজিটিভ পার্টটা নেগেটিভ প্লেটের দিকে ফেস করে আছে, আর ডাইপোলগুলোর নেগেটিভ পার্টটা, সরি, পজিটিভ। নেগেটিভ পার্টটা পজিটিভের দিকে আর পজিটিভ পার্টটা নেগেটিভ প্লেটের দিকে ফেস করে আছে, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ। এখন ইন্ডিভিজুয়াল ডাইপোলগুলোর দিকে যদি একটু ফোকাস করো দেখবা যে ওদের নিজস্ব একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে পজিটিভ টু নেগেটিভ। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যে পজিটিভ টু নেগেটিভ সেটা আমরা আই থিঙ্ক জানি আগে থেকে, রাইট, আগের চ্যাপ্টারেই দেখছিলাম ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটাতেই। সো ওটা হ্যাঁ। আসলে এখানে কিন্তু মানে ওই নিয়মটা আসলে কোথাও আমরা ভাঙতেছি না, ওটা সব জায়গায় সেম বা কনস্ট্যান্ট। এবং তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড দুই রকমের আছে, একটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ডাই ইলেকট্রিকের নিজস্ব ইলেকট্রিক ফিল্ড। এক্সটার্নালটা হচ্ছে বড় যে ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম, যেটা অ্যাজ ইন দুইটা মেটাল প্লেটের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা, যেটা আমরা গ্রিন কালার লাইন দিয়ে দেখতে পাচ্ছি, হ্যাঁ। চারটা হরিজন্টাল লাইন দিয়ে, এবং সেটা ডিরেকশন কি ডাউনওয়ার্ড, রাইট, প্লাস টু মাইনাস। হ্যাঁ। বাট যদি ইন্ডিভিজুয়াল ডাইপোলগুলোর দিকে খেয়াল করো ভিতরে, ওদের ইন্ডিভিজুয়াল ইলেকট্রিক ফিল্ডগুলো কিন্তু উল্টা দিকে, রাইট। হ্যাঁ। এবং যেটা হচ্ছে যে ডাইপোলগুলোর ইলেকট্রিক ফিল্ড এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে অপোজ করে, ঠিক আছে। এবং এই অপোজ করার মাধ্যমে যেটা হচ্ছে অপোজিং এফেক্টটা যত বেশি হবে নেগেটিভ প্লেটটা তত কম নেগেটিভ হবে আর কি, ঠিক আছে। আচ্ছা। যার কারণে বেশি নেগেটিভ চার্জ ওই পাওয়ার সাপ্লাই থেকে নিয়ে আইসে এখানে মানে বসানো যাবে বা রাখা যাবে আর কি। আমরা জানি যে আমরা ইচ্ছা মতো পাওয়ার সাপ্লাই থেকে ইলেকট্রনস আইনা নেগেটিভ প্লেটের এখানে আনতে পারবো না, কারণ নেগেটিভ প্লেটে যত ইলেকট্রন আনবো এটা আস্তে আস্তে নেগেটিভ হইতে হইতে একটা পর্যায়ে কি হবে, জিনিসটা তো আর ইলেকট্রন নিতে যাবে না, রাইট, নেগেটিভ হয়ে গেছে, রিপেল না। করবে। বাট ভিতরে ডাইইলেকট্রিক গুলো দিলে যেটা হচ্ছে ওই নেগেটিভ এফেক্টটা বা ওই ইলেকট্রিক মেটাল প্লেটটাকে একটু কম নেগেটিভ বানাই দিতে পারে আর আর কি, তার ওই জিনিসটা আর কি, ঠিক আছে। কারণ ওই যে ইলেকট্রিক ফিল্ডটাকে ক্যান্সেল আউট করতেছে স্লাইটলি,
পুরাপুরি না বাট কিছুটা আর কি। সো এটা করলে যেটা হচ্ছে তার মানে, সো বেসিক্যালি পারমিটিভিটি এখানে কি হচ্ছে, আসলে পারমিটিভিটি হচ্ছে ওই যে ডাইপোলগুলো আছে ডাইপোলগুলো কতটা স্ট্রং। সো যদি একটা ডাইইলেকট্রিকের ওই ডাইপোলগুলো অনেক স্ট্রং হয় তার মানে সেই মিডিয়াটার পারমিটিভিটি অনেক বেশি এবং তারা বেশি। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে অনেক বেশি অপোজ করতে পারতেছে, এবং এক্সটার্নাল ফিল্ডটাকে যত বেশি অপোজ করতে পারবে তত বেশি নেগেটিভ চার্জ বা ইলেকট্রনকে তুমি আইনা ক্যাপাসিটরে স্টোর করতে পারতেছো। তাহলে আলটিমেটলি আমি একবারে সোজা মানে এক লাইনে কি বলতে পারি যে পারমিটিভিটি অফ ডাইইলেকট্রিক যত বেশি হবে তত বেশি চার্জ আমরা ক্যাপাসিটরে জমা করতে পারবো, বলা যাবে। হ্যাঁ। নাফিসা কি এটা ফলো করতে পারছে, মানে আমি জানি না বুঝছে নাকি, বা তুমি তোমাদের এখন কি ঠিক আছে পারমিটিভিটিটা আসলে কিভাবে এখানে রিলেটেড, এটা কি ঠিক আছে, বোঝা গেছে? জি ভাই, আপু খাচ্ছে তো এর জন্য আর কি শিওর, আমি রিপ্লাই তো। খাইতে রেসপন্ড করতে ওই যে হ্যান্ড রেস করতে পারে, দ্যাটস ফাইন। বা প্রবলেম না থাকলে ইটস ফাইন, প্রবলেম না থাকলে তো ঠিক আছে। সরি আমি আসলে actually আজকে লেট করে ফেলছি, সো সরি অ্যাবাউট দ্যাট। সমস্যা রাইট, নেই ভাই। সো কই ছিলাম? রাইট, সো ওই এই জন্যই আসলে এই ইকুয়েশনটা ভ্যালিড থাকতেছে আর কি। যদি তোমরা এই ইকুয়েশনটাতে দেখো, এই ইকুয়েশনটাতে কি দেখা যাচ্ছে, পারমিটিভিটি যত বেশি হবে ক্যাপাসিটেন্স তত বেশি হবে, ক্যাপাসিটেন্স যত বেশি হয় চার্জ স্টোরড কি হয় তত, কিউ ইকুয়াল টু সিভি বেশি তো, হয়। রাইট? তো ইউজুয়ালি ক্যাপাসিটেন্স যত বেশি হবে চার্জ স্টোরডও তত বেশি হবে আর কি, ফর আ গিভেন ভোল্টেজ বা ফর আ গিভেন পাওয়ার সাপ্লাই। আবার সারফেস এরিয়াতেও সেম, সারফেস এরিয়া যত বেশি হবে ক্যাপাসিটেন্স তত বেশি হবে, অ্যামাউন্ট অফ চার্জ স্টোরডও তত বেশি করা যাবে। বেশি হয়। আর ডিস্টেন্সটা উল্টা, ডিস্টেন্স যত তুমি মানে বাড়াই দিবা, মানে তুমি মেটাল প্লেটগুলোকে যত দূরে নিয়ে যাবা, ধরো এটা একটা মেটাল প্লেট, এটা মেটাল প্লেট, এনে কাছে কাছে, আর যদি আমি দূরে দূরে নেই, যত দূরে থাকবে তত হচ্ছে ক্যাপাসিটেন্স কম হবে, চার্জ স্টোর তত কম হবে আর কি, উল্টা। এই জন্য এটা ডিনোমিনেটরে আছে আর কি, ডিস্টেন্সটা। আচ্ছা। সো এটা হচ্ছে ক্যাপাসিটেন্সের বেসিক, ক্যাপাসিটেন্স ইউনিট ফ্যারাড, এটা নিয়ে আমরা লাস্ট দিন আলাপ করছিলাম, এবং হচ্ছে আমরা চার্জিং এবং ডিসচার্জিং এর সার্কিট দেখছি। সো আমি একবার নিচে চলে যাই, এই যে কই গেল, এই দুইটা সার্কিট নিয়ে আমরা লাস্ট দিন আলাপ করছিলাম, যেখানে এই এই দুইটা ডায়াগ্রামের ভিতরে এই যে ডায়াগ্রামটা আছে ইয়েলো কালারে যেটা আমি হাইলাইট করতেছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা চার্জিং সার্কিট রিপ্রেজেন্ট করতেছে নাকি। এখানে কিন্তু হ্যাঁ। ক্যাপাসিটরের ভিতরে চার্জ স্টোর হচ্ছে, ওয়্যারাস তার ঠিক পাশে যে গ্রাফটা আছে, সরি যে সার্কিটটা আছে, এটাতে কিন্তু অ্যাকচুয়ালি ডিসচার্জিং হচ্ছে নাকি। এবং হ্যাঁ। আমরা জানি যে চার্জিং হোক কিংবা ডিসচার্জিং হোক দুটোটা ক্ষেত্রে আসলে কারেন্ট কি হয়, ইনিশিয়ালি বেশি থাকে, দেন আস্তে আস্তে ড্রপ করা শুরু করে কারেন্ট। হ্যাঁ। এবং যেহেতু চার্জিং এর সময় কারেন্ট এক ডিরেকশনে ফ্লো করে আর ডিসচার্জিং এর সময় উল্টা ডিরেকশনে ফ্লো করে, এই জন্য এখানে চার্জিং এরটা হচ্ছে পজিটিভ অ্যাক্সিসে আছে, ডিসচার্জিং এরটা নেগেটিভ অ্যাক্সিসে আছে, ঠিক আছে? বাট আমরা স্টিল হ্যাঁ। মানে যেটা জানতে হবে আমাদের, যে কারেন্টকে আমরা ভেক্টর কোয়ান্টিটি হিসেবে কনসিডার করি না, এই যে উল্টা হয়েছে জাস্ট বিকজ কারেন্টের ফ্লোটা উল্টা, তাই। আম, আর এই এই দুইটা গ্রাফের কম্পারিজনস আমরা দেখছিলাম, এই যে এই লেফটে যে দেখতে পাইতেছি দুইটা গ্রাফ, মানে দুইটা সেট অফ গ্রাফ অ্যাকচুয়ালি। এই গ্রাফটাতে আমরা দেখছিলাম যে যখন আমরা ক্যাপাসিট্যান্স সেম রাখি বাট আমরা রেজিস্টার হচ্ছে বেশি বা কম দিই তখন কি এফেক্ট হয় নাকি। আর হ্যাঁ। নিচেটাতে কি দেখছিলাম, নিচেটাতে দেখছিলাম যে আমরা রেজিস্টার সেম নিচ্ছি বাট আমরা একটা বড় ক্যাপাসিটর লাগাইছি একটা ক্ষেত্রে, আরেকটা জায়গায় আমরা ছোট ক্যাপাসিটর লাগাইছি, এই জন্য এখানে যেহেতু রেজিস্টার সেম ছিল তাই স্টার্টিংটা সেম, স্টার্টিং কারেন্টটা সেম, বাট ডেফিনেটলি যেটা বড় ক্যাপাসিটর সেটা আস্তে আস্তে খালি হচ্ছে আর কি। আই থিঙ্ক সেটা বোঝা যাচ্ছে, এই রেন দ্য কার্ভ সেটা একটা বেশি। এটা বাদে হচ্ছে আমরা কয়েকটা ইকুয়েশন পড়ছিলাম, আহ, এটার মধ্যে প্রথম ইকুয়েশন ছিল এইটা, হয়ে গেল এই যে এই ইকুয়েশনটা দেখতে পাচ্ছো, এই ইকুয়েশনটা দিয়ে যেটা হুম। ক্যালকুলেট করা যায় অ্যামাউন্ট অফ চার্জ যেটা আর কি ডিসচার্জিং এর সময় বাকি থাকে আর কি। ইকুয়েশনটা দেখতে হচ্ছে এরকম, কিউ ইকুয়ালস টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, যেখানে আরটা আসলে ফিক্সড, সিটাও ফিক্সড, যেহেতু আর হচ্ছে রেজিস্টরের রেজিস্ট্যান্স, সি হচ্ছে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স, বাট ডিসচার্জিং এর সময় যত যায় অ্যামাউন্ট অফ চার্জ রিমেনিং তত কি হয়, হুম। কমতে থাকে। কোনটা থেকে?
কিউ নটটা হচ্ছে বেসিক্যালি ইনিশিয়ালি কতটুকু চার্জ স্টোর করা ছিল আর কি, এটা ক্যালকুলেট করা যাবে কিউ ইকুয়াল টু সিভি দিয়ে। সি হচ্ছে ক্যাপাসিট্যান্স, ভি হচ্ছে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ। এই সেম ইকুয়েশনটা আমরা কারেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারি হ্যাঁ এবং ভোল্টেজের জন্য অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, সেম ইকুয়েশন, ফরম্যাট এক্স্যাক্টলি সেম, জাস্ট চার্জের জায়গায় কারেন্ট, কারেন্টের জায়গায় ভোল্টেজ, কারণ এই সবগুলোই আসলে কমতে থাকে আর কি ক্যাপাসিটরের ক্ষেত্রে যখন আমরা ডিসচার্জিং করতেছি। এটা বাদে আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্টটা বেসিক্যালি এমন একটা টাইমের ভ্যালু রিপ্রেজেন্ট করে বা বোঝায় যেই টাইমটাতে অ্যামাউন্ট অফ চার্জ রিমেনিং হচ্ছে ইনিশিয়ালের কতটুকু 1/e টাইমস থাকতেছে নাকি। হ্যাঁ বাই দ্য ওয়ে, নাফিসা কি ফলো করতে না পারলে আমি মানে আমরা ওয়েট করতে পারি যদি ও আসলে ডিনার করে আসতে চায়। না ভাইয়া, ফলো করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এই ইকুয়েশন এখানে একটা ডিরাইভেশন ছিল, আমি এটা ডিটেইলে যাচ্ছি না, বাট এটার শেষে হচ্ছে একটা ইকুয়েশন চলে আসে টি ইকুয়ালস টু আরসি আর কি। সো এই টি ইকুয়াল টু আরসিটাই আমাদেরকে টাইম কনস্ট্যান্ট দেয়। এবং আমরা দেখছিলাম, ও সরি, এটা টাইম কনস্ট্যান্ট ছিল, তার পাশাপাশি আমরা দেখছি যে হাফ লাইফ ক্যালকুলেট করার একটা উপায় আছে। যেহেতু হাফ লাইফের টাইমটাকে বা হাফ লাইফটাকে আমরা বেসিক্যালি কি বুঝি, যে ইনিশিয়াল চার্জ যেটা থাকে সেটার অর্ধেক হইতে যে টাইম, তার মানে অ্যামাউন্ট অফ চার্জ রিমেনিং হ্যাঁ হচ্ছে ইনিশিয়ালের হাফ। সেখান থেকে ডিরাইভ করতে করতে এই ইকুয়েশনটা চলে আসে, টি হাফ ইকুয়াল টু আর সি লন টু। এখান থেকে যদি আমরা রেজিস্টরের রেজিস্ট্যান্স জানি আর ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স যদি জানি আমরা, তাহলে আমরা ইজিলি হাফ লাইফ ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা আর লাস্টে এসে যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে যে আমরা জানি যে ক্যাপাসিটরকে যখন ডিসচার্জ করা হয়, ডিসচার্জিং এর সময় আসলে কারেন্ট কমতে থাকে। বাট আমরা একটা জিনিস করতে পারি যেখানে বেসিক্যালি একটা ভেরিয়েবল রেজিস্টার হচ্ছে আমরা রাখতেছি এই জায়গাটাতে। ডিসচার্জিং তো আসলে এই জায়গা দিয়ে হবে, রাইট, এই যে এইভাবে হবে। তো ডিসচার্জিং এর যে জায়গাটা, ওই জায়গাটাতে বা সার্কিটের ওই পার্টটাতে আমাদেরকে একটা ভেরিয়েবল রেজিস্টার দেওয়া রাখতে হবে। এবং আমরা ভেরিয়েবল রেজিস্টারে যেটা করা যায়, রেজিস্ট্যান্স অনেক বাড়ানো যায় বা রেজিস্ট্যান্স অনেক কমানো যায়, এই তো। তো আমরা যেটা করব, ইনিশিয়ালি আমরা রেজিস্ট্যান্স অনেক বাড়ায় রাখবো এবং ডিসচার্জিং শুরু হওয়ার পর থেকে আমরা করব কি, আস্তে আস্তে ভেরিয়েবল রেজিস্টারের রেজিস্ট্যান্স একটু একটু করে কমাই দিব। এখন আমরা জানি যে ডিসচার্জিং এর সময় কারেন্ট কমার কথা, বাট আমি যেহেতু এদিকে রেজিস্ট্যান্সকেও কমাই দিচ্ছি, হচ্ছে অ্যাজ আ রেজাল্ট ওই এফেক্টটা কিছুটা ক্যান্সেল আউট হয় এবং দেখা যায় যে রাফলি কারেন্টকে আমরা কনস্ট্যান্ট রাখতে পারি। সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে কারেন্টকে যদি আমরা কমতে দিতাম তাহলে ডিসচার্জিং কিন্তু অনেক সময় ধরে হয় নাকি। বাট হ্যাঁ আমি যদি কারেন্টকে একটা কনস্ট্যান্ট লেভেলে বের করি বা কারেন্টকে অনেক কনস্ট্যান্ট লেভেলে আমরা রাখি, তাহলে কিন্তু এটা ডিসচার্জ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এটা বোঝার একটা উপায় আছে। ধরো যে আমরা গতদিন হচ্ছে যে অ্যানালজিটা ইউজ করতেছিলাম, কন্টেনারের মধ্যে পানি ভরার একটা এক্সাম্পল ইউজ করতেছিলাম আই থিঙ্ক, রাইট। হ্যাঁ এখন চার্জিং এ পানি ভরতেছো, ডিসচার্জিং এ তাহলে কি পানি বের করে দিবাই তো। সো হ্যাঁ ইমাজিন করো যে তুমি একটা কন্টেনার থেকে পানি তাড়াতাড়ি বের করতেছো, তাহলে সময় কম লাগবে খালি হইতে। আর পানি আস্তে আস্তে বের করলে কি সময় বেশি লাগবে না সেটা খালি হইতে। হ্যাঁ এখানে বেসিক্যালি ওটাই হচ্ছে, তুমি যদি আসলে যত সময় যাবে, তুমি যদি আস্তে আস্তে যদি কারেন্ট কমতে থাকে আস্তে আস্তে, তার মানে কারেন্ট কম মানে কি, রেট অফ ফ্লো অফ চার্জ কমতেছে, এই তো, বা ইলেকট্রনস গুলো আস্তে আস্তে বের হচ্ছে উইথ টাইম। সেটা হইলে হ্যাঁ অবভিয়াসলি টাইমটা বেশি লাগবে পুরো ক্যাপাসিটর খালি হইতে। বাট আমরা যদি একদম একই রেটে ইলেকট্রনগুলোকে বাইর করি ক্যাপাসিটর থেকে, সেই ক্ষেত্রে অবভিয়াসলি টাইম একটু কম লাগবে আর কি। এই জন্য ওই গ্রাফটা আর কি স্ট্রেট লাইন এবং অনেক আগে শেষ হয়ে যাচ্ছে। এখানে আমাদের যেটা আমরা জানতে পারি যে দুটোটা কার্ভেরই এরিয়া আন্ডার দ্য কার্ভ কি হওয়া লাগবে, সেম, ইকুয়াল। ইকুয়াল। কারণ এখানে এরিয়া হচ্ছে কারেন্ট ইনটু টাইম, তো কারেন্ট ইনটু টাইম করলে আসলে চার্জ আসে। সো এখানে টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ আসলে টোটাল চার্জ স্টোরড। চার্জ স্টোরড আসলে সেম, কারণ আমরা এখানে ক্যাপাসিটর সেম নিচ্ছি, পাওয়ার সাপ্লাইও সেম নিছিলাম আর কি। বুঝা গেছে? হ্যাঁ ওকে, আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ক্যাপাসিটরে যখন আমরা চার্জিং করি, যখন ক্যাপাসিটরে এনার্জি জমা হচ্ছে ডেফিনেটলি, সেই এনার্জি কেমনে ক্যালকুলেট করব সেটার একটা কিছু ক্যালকুলেশন আছে। এটার পাশাপাশি হচ্ছে আমরা দেখব যে ক্যাপাসিটরদেরকে সিরিজে প্যারালালে দিলে কি হয়, কম্বিনেশনটা কি হয় এবং কম্বিনেশনের এফেক্টটা কি হয়। আর লাস্টে গিয়ে আমরা ক্যাপাসিটরের কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখব কয়টা। এই তিনটা জিনিস দেখলে মোটামুটি ক্যাপাসিটর শেষ আর কি। সো ক্যাপাসিটরের মধ্যে এনার্জি যে স্টোরড হয়, আমরা
একটু চিন্তা করি, ক্যাপাসিটরকে যখন আমরা চার্জিং করি, আমরা তো বেসিক্যালি এটাকে একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করতেছি নাকি? হ্যাঁ সরি, আমি আসলে একটা রেজিস্টারকে গোল করে ফেলেছি, পাওয়ার সাপ্লাই তো আসলে এইটা। আর এমনিতে ইলেকট্রিক্যাল এনার্জি সার্কিটস চ্যাপ্টারে তোমরা এনার্জি কেমনে ক্যালকুলেট করতে, ভোল্টেজ ইনটু চার্জ করতে না? হ্যাঁ এখানেও তাহলে এনার্জি ক্যালকুলেট করতে হলে তোমাকে ভোল্টেজ ইনটু চার্জই করতে হবে নাকি না? হ্যাঁ যেখানে ভোল্টেজ হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ, আর চার্জ হচ্ছে কি টোটাল যেটা চার্জ ক্যাপাসিটরে স্টোর হচ্ছে, এই তো নাকি না? হ্যাঁ কিন্তু একটা প্রবলেম আছে এখানে, প্রবলেম হচ্ছে কি এইখানে যে চার্জিং সার্কিটটা আছে, চার্জিং সার্কিটে কি শুধু ক্যাপাসিটর একা, নাকি একটা ভেরিয়েবল, একটা ফিক্সড রেজিস্টরও আছে? ফিক্সড রেজিস্টার আছে। রাইট, সো সেই সার্কিটের মধ্যে যখন কারেন্ট গুলো ফ্লো করবে, এনার্জি তো শুধু ক্যাপাসিটর একা নিতেছে না, ফিক্সড রেজিস্টরটাও কিছু এনার্জি নিতেছে, এবং সেখানে কিছু হ্যাঁ এনার্জি হচ্ছে কি হিট হিসেবে ট্রান্সফার হয়ে যাবে না? রেজিস্ট্যান্স মানে তো আসলে হিট, সেখানে কিছু হিট জেনারেটেড হবেই। তো তো দেখা যায় কি যে এখানে আমরা এভাবে চিন্তা করি যে ব্যাটারি কি করে, ব্যাটারি হচ্ছে এনার্জি দেয়, এই তো হ্যাঁ ব্যাটারি এনার্জি দেয়। ব্যাটারির যে এনার্জি দিচ্ছে সেই এনার্জিটা আমরা ভোল্টেজ ইনটু চার্জ করলে পেয়ে যাবো, বুঝছো, টোটালটা আর কি। বাট এই ভোল্টেজ ইনটু চার্জ করলে যে এনার্জির অ্যামাউন্টটা আসবে, ক্যাপাসিটর আসলে এই পুরো অ্যামাউন্টটা স্টোর করে রাখতে পারে না। রাফলি ক্যাপাসিটর ওইটার ভোল্টেজ ইনটু চার্জের অর্ধেকটা স্টোর করে রাখতে পারে, বুঝছো, অর্ধেকটা। কারণ আচ্ছা বাকি অর্ধেকটা হচ্ছে হিট হিসাবে ওয়েস্ট হয়ে যায় বা অন্য ফর্মে ট্রান্সফার হয়ে যায় আর কি। যার কারণে দেখা যায় যে তুমি যদি একটা ক্যাপাসিটরের জন্য চার্জ এগেনস্ট ভোল্টেজ বা হচ্ছে বেসিক্যালি ভোল্টেজ এগেনস্ট চার্জ গ্রাফ যদি ড্র করো, এটা আসলে একটা স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন হবে, যেখানে এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে কি একটা, এখানে এরিয়া আন্ডার দ্য কার্ভটা কি হাফ ইনটু ভি ইনটু কিউ হবে না? হ্যাঁ বেসিক্যালি এটার মানে হচ্ছে যে ভোল্টেজ ইনটু চার্জ করলে যেই ভ্যালু আসার কথা বা যেই এনার্জিটা আসার কথা, সেই এনার্জির অর্ধেকটা হচ্ছে ক্যাপাসিটরে জমা হচ্ছে নাকি? হ্যাঁ তার মানে বাকি অর্ধেকটা অন্য কোনো ফর্মে কনভার্ট হচ্ছে, স্পেসিফিক্যালি হচ্ছে হিটে, বেসিক্যালি কারণ এখানে ফিক্সড একটা রেজিস্টার ছিল তাই। সো তুমি যদি দেখো আহ, এটা একটা চার্জ এগেনস্ট ভোল্টেজ কার্ভ, আমরা এখানে যদি এখানে বুঝতে পারতেছো যে এখানে শেড এরিয়া কিন্তু এইটা, এখানে গ্রাফটা একটু আচ্ছা উল্টা করে আঁকা, মানে তোমার যদি এই গ্রাফটাকে যদি ভি ভোল্টেজ ভার্সেস চার্জ গ্রাফ হইতো, তাহলে হচ্ছে ইমাজিন করতে একটু ইজিয়ার হতো, দেখতে এমন হইতো, ঠিক আছে? এই গ্রাফটাকে তুমি জাস্ট হুম, অ্যাক্সিস উল্টায় দাও, ভিটাকে কিউ এর জায়গায় নিয়ে আসো, কিউটাকে চার্জটাকে ভোল্টেজের জায়গায় নিয়ে আসলে লাইনটা এরকম দেখাবে। তো তখন আসলে এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে এই যে লেফট এর পার্টটুকু, এবং সেটার একটা স্কোয়ার শেপ হচ্ছে রাফলি, বা একটা রেক্ট্যাঙ্গেল শেপ হচ্ছে, এবং সেই এরিয়াটা হ্যাঁ কি জাস্ট কিউ ইনটু ভি করলেই পাইতা। বাট নিচেরটাতে কি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে না, যে ট্রায়াঙ্গেলের এরিয়াটা কি হাফ ইনটু কিউ ইনটু ভি। সো এখানে দুইটা হুম, গ্রাফ দেখতেছি, একটা হচ্ছে ব্যাটারির জন্য, উপরেটা হচ্ছে ব্যাটারির জন্য, ঠিক আছে, আর নিচেটা হচ্ছে আচ্ছা ক্যাপাসিটরের জন্য। দেখা যাচ্ছে যে ব্যাটারির জন্য যে এনার্জি আউটপুট সেটা হচ্ছে ভি কিউ, বাট ক্যাপাসিটরে যে এনার্জিটা ইনপুট হচ্ছে বা স্টোর হচ্ছে সেটা হচ্ছে অর্ধেক, হাফ ইনটু ভি কিউ। এটুক কি ঠিক আছে? হ্যাঁ তার মানে আমরা বলতে পারি যে রাফলি একটা ক্যাপাসিটরের এফিসিয়েন্সি কি 50% না? অ্যাজ ইন একটা পাওয়ার সাপ্লাই যে পরিমাণ এনার্জি দিবে, ক্যাপাসিটর হচ্ছে রাফলি সেটার অর্ধেকটুকু এনার্জি রাখতে পারে, বাকি অর্ধেক রাখতে পারতেছে না। এই জন্য আমরা বলি যে একটা ক্যাপাসিটরের মানে ম্যাক্সিমাম হচ্ছে সেটা 50% এফিশিয়েন্ট, মানে অর্ধেকের বেশি এনার্জি কখনো এটা স্টোর করতে পারবে না। অর্ধেকের কম হয়তো করতে পারে যদি এক্সট্রা হিট কোনোভাবে জেনারেটেড হয়, তাহলে হয়তো আরো কম এনার্জি রাখতে পারে, বাট সর্বোচ্চ একটা ক্যাপাসিটর পাওয়ার সাপ্লাই থেকে যে এনার্জি আসে সেটার অর্ধেকটুকু স্টোর করতে পারে। যার কারণে এনার্জির ইকুয়েশন হচ্ছে হাফ ইন্টু ভি ইন্টু কিউ বা হাফ ইন্টু কিউ ইন্টু ভি। আর আমরা এই ফর্মুলাটা তো আগে থেকে জানতাম, রাইট, কিউ ইকুয়াল টু সিভি। এই হ্যাঁ কিউ ইকুয়াল টু সিভি দিয়ে কিউ এর জায়গায় কি আমরা সিভি রিপ্লেস করে দিতে পারি বা সিভি বসাই দিতে পারি? পারি। তাইলে হচ্ছে সিভি স্কোয়ার হয়ে যাবে, আর এখান থেকে ভি সাবজেক্ট করা যাবে, যাবে। করলে কি আসবে, কিউ বাই সি আসবে। তাহলে হ্যাঁ এখানে যদি ভি এর জায়গায় কিউ বাই সি লিখি, তাহলে হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি হয় কি? হয়। তার মানে এনার্জিকে আমরা কয়েকভাবে বের করতে পারি, একটা হচ্ছে হাফ ইন্টু ভি ইন্টু কিউ, বা হচ্ছে হাফ ইন্টু সি ইন্টু ভি স্কোয়ার, বা হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি, ঠিক আছে?
হুম সবগুলো আসলে তোমাকে এনার্জি দিবে আর কি, সেম অ্যামাউন্ট এনার্জি দিবে। সো এটাই ছিল এনার্জি এর ব্যাপার, যেটা ক্যাপাসিটরে আর কি স্টোর হচ্ছে। এখন আমরা কথা বলি সিরিজ ভার্সেস প্যারালাল অ্যারেঞ্জমেন্ট ইন ক্যাপাসিটরস। আচ্ছা, সিরিজ মানে তো এখানে দেখা যাচ্ছে সিরিজ অ্যারেঞ্জমেন্টটা কিরকম, পাশাপাশি এভাবে হ্যাঁ পর পর বসানো হয়েছে। ক্যাপাসিটরদের ক্ষেত্রে সিরিজ অ্যারেঞ্জমেন্ট এক্সপ্লেন করার একটা ওয়ে আছে, সেই ওয়েটা একটু তোমাদের জানতে হবে বা জানা থাকতে হবে। সেটা হচ্ছে ক্যাপাসিটরদেরকে যখন সিরিজে বসানো হয়, হ্যাঁ, তখন হুম পজিটিভ টার্মিনাল মানে একটা ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনাল আরেকটা ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালকে ফেস করে আর কি। এটুকু একটু তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা এবং চিন্তা করি আমরা যে ধরো পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ হচ্ছে ভি বা ভিটি, ঠিক আছে, এটা ধরো ভি, এটা ধরো ভি। আমরা এর আগে যখন একটা ক্যাপাসিটর নিয়ে কথা বলতাম তখন আমরা কি দেখছিলাম, যে একটা ক্যাপাসিটরকে চার্জিং করার সময় সেই ক্যাপাসিটরের ভোল্টেজ কি হইতে থাকে, বাড়তে থাকে। বাড়তে বাড়তে একটা হুম সময় কি সেটা ব্যাটারির ভোল্টেজের সমান হয়ে যায়, হ্যাঁ সমান হয়ে যায়। এখন এই ক্ষেত্রে প্রবলেমটা কি, ক্যাপাসিটর কি একটা না দুইটা? দুইটা। তাহলে যেটা হবে দুইটা কি, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটরদের নিজস্ব যে ভোল্টেজ সেই দুইটা ভোল্টেজে অ্যাড করলে ব্যাটারিটা সমান হওয়া লাগবে। যেভাবে তুমি সিরিজে ভোল্টেজ অ্যাড করো না, যে দুইজন রেজিস্টার যেভাবে ভোল্টেজটা ভাগ করে না, এখানে কি একইভাবে দুইটা ক্যাপাসিটর পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা ভাগ করে নিচ্ছে, হুম, ঠিক আছে? হ্যাঁ এটা গেল ভোল্টেজের ব্যাপারটা। এরপর আসি চার্জ। চার্জ স্টোর দুইটা ক্যাপাসিটরে সেম হবে। কেন সেম হবে এটা একটু চিন্তা করি। চার্জ বেসিক্যালি ইলেকট্রন, রাইট? এখন ইলেকট্রন এদিক থেকে বের হয়ে এদিকে আসে। এখন আমরা যদি চার্জের আইডিয়াটা একটু চিন্তা করি তাহলে বলা যায় কি, যে এই পাশ থেকে একটা ইলেকট্রন আসলে ওই পাশ থেকে একটা ইলেকট্রন চলে যাবে। হ্যাঁ সেই ক্ষেত্রে এই পাশ থেকে আরেকটা ইলেকট্রন চলে যাবে। তার হ্যাঁ মানে এভরি টাইম এখানে একটা ইলেকট্রন স্টোর হচ্ছে, এখানেও কি একটা ইলেকট্রন স্টোর হচ্ছে এসে, যেহেতু সিরিজ আচ্ছা সার্কিট বলা যায়। হ্যাঁ তার মানে দুইটা ক্যাপাসিটরের অ্যামাউন্ট অফ চার্জ স্টোরড কি হবে, ইকুয়াল হবে। এটা ম্যাটার করে না যে ক্যাপাসিটরগুলোর সাইজ কি বড় নাকি সাইজ ছোট। হইতে পারে যে একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বেশি আরেকটার ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কম, এটা পসিবল। বাট সিরিজে অলওয়েজ অ্যামাউন্ট অফ চার্জ স্টোরড কি হইতে হবে, সেম হইতে হবে। সেম হইতে হবে আর হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ভি ইকুয়ালস টু, মানে আমরা তো কিউ ইকুয়াল টু সিভি তো অলরেডি জানতাম, এখান থেকে ভি সাবজেক্ট করা যায় কি, করলে কি কিউ বাই সি আচ্ছা আসবে। এখন কিউ তো হ্যাঁ কনস্ট্যান্ট, তাই না? দুইজনের মধ্যে অ্যামাউন্ট অফ চার্জ সেম, তাহলে ভি আর সি কি ইনভার্সলি প্রপোর্শনাল, দেখো তো। হ্যাঁ তার মানে যেই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স অনেক বেশি হবে সেই ক্যাপাসিটর অল্প ভোল্টেজ হচ্ছে ইউজ আপ করবে নাকি। হ্যাঁ কাইন্ড অফ উল্টা লাগতেছে কি, যেমন রেজিস্টরের কিন্তু উল্টাটা হইতো। রেজিস্টরে আমরা কি বলতাম, যেই রেজিস্টরের রেজিস্ট্যান্স বেশি সেটা বেশি ভোল্টেজ খায়। বা এখানে উল্টা লাগতেছে না, যেই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বেশি সেটা কম ভোল্টেজ এখানে ইউটিলাইজ করতেছে। বুঝতে পারছি? উল্টা কিন্তু। হ্যাঁ এটা কেন হইতেছে বলতে পারবা, কেন এটা এরকম? কারণ অ্যামাউন্ট অফ চার্জ স্টোরড সেম, অ্যামাউন্ট অফ চার্জ দুইজনের মধ্যে সেম। আর সেম ক্যাপাসিটেন্স আসলে কি, ক্যাপাসিটেন্স হচ্ছে কি চার্জ পার ভোল্টেজ, চার্জ রাইট? চার্জ হ্যাঁ পার ভোল্টেজ। এখানে কিউ ইকুয়াল টু সিভি কে যদি তুমি সি কে সাবজেক্ট করো তাহলে কি কিউ বাই ভি হবে, কিউ বাই ভি হয় না? কিউব কিউ বাই ভি মানে চার্জ হ্যাঁ পার ভোল্ট, তার মানে প্রত্যেক এক ভোল্টের জন্য কতটুকু চার্জ স্টোরড হবে। তো চিন্তা করো দুইজনের মধ্যে যদি সেম অ্যামাউন্ট অফ চার্জ স্টোরড হয় তাহলে যার ক্যাপাসিটেন্স বেশি সে ডেফিনেটলি কম ভোল্টেজ তার দরকার হবে, হুম আর যার ক্যাপাসিটেন্স কম তার হচ্ছে বেশি ভোল্টেজ দরকার হবে একই পরিমাণ চার্জ জমা করতে। একটু কি ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এখান থেকে একটা ইকুয়েশন চলে আসে যে আমরা যদি v ইকুয়ালস টু v1 প্লাস v2 করা যাবে, সেখান থেকে v কে আমরা q বাই c দিয়ে রিপ্লেস করতে পারি, যেখানে এই কম্বিনেশনটা কি তোমার ওই যে রেজিস্ট্যান্স যখন আমরা প্যারালালে ক্যালকুলেট করি সেরকম লাগতেছে দেখতে।
1/RT ইকুয়ালস হ্যাঁ, টু 1/R প্লাস 1/R, মনে আছে এসে করতে যে? খেয়াল করো হ্যাঁ। এখানে আমরা রেজিস্ট্যান্স না ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করতেছি, এবং এটা কিন্তু প্যারালাল না, এটা কিন্তু সিরিজ কম্বিনেশন। তার মানে টোটাল ক্যাপাসিট্যান্স যখন সিরিজে বের করা লাগে সেই ক্যালকুলেশনটা কিন্তু রেজিস্ট্যান্সের বেলায় প্যারালালে যেভাবে হয় সেভাবে করতে হয়। ব্যাপারটা কি মনে থাকবে? এটাই একটা ইজি উপায় আর কি, আচ্ছা। যেহেতু তোমরা রেজিস্ট্যান্স অলরেডি জানো যে প্যারালালে দিলে কিভাবে ক্যালকুলেট করতে হবে, তাহলে ওটাকেই তুমি ক্যাপাসিট্যান্সের বেলায় সিরিজের সময় করবা। ঠিক আছে না? হুম। আচ্ছা, জাস্ট রেজিস্ট্যান্সের সময় প্যারালেলে আর ক্যাপাসিট্যান্স হচ্ছে সিরিজে। সিরিজে ওই কম্বিনেশনটা হয় আর কি, হ্যাঁ। আচ্ছা। তাইলে তার মানে সিরিজে তাহলে কি বলা যায় যে সিরিজ কম্বিনেশনে যখন আমরা ক্যাপাসিটরদেরকে অ্যাড আপ করব, ওভারঅল ক্যাপাসিট্যান্স হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিট্যান্সের চাইতে কম হবে বা কমবে, হ্যাঁ। তাই না? কারণ আমরা তো সিরিজে আচ্ছা, যেরকম ডাইরেক্ট। সিরিজে বলো। সিরিজে থাকলে ক্যাপাসিটর চার্জ হবে কেমনে, মানে অনেকগুলো একসাথে? কেন হবে দেখো, চার্জ হওয়ার ব্যাপারটা আসলে ইলেকট্রনের ফ্লো। একদম বেসিক লেভেলে চার্জ হওয়া মানেই হচ্ছে ইলেকট্রন আসছে ওই পাশ থেকে। এই পাশ থেকে একটা ইলেকট্রন যদি আসে, এই পাশ থেকে একটা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। ঠিক আছে না? হ্যাঁ। কারণ এই প্লেটটা তো নেগেটিভ হয়ে গেছে, সে হচ্ছে এখানকার যে ইলেকট্রনগুলো তাদেরকে রিপেল করবে না। আচ্ছা। সো সেই ইলেকট্রন যখন এখানে যাবে, একই জিনিস আবার এখানে রিপিট হবে আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। সো চার্জ হওয়া মানে আসলে ইলেকট্রন ফ্লো করা, তো ইলেকট্রন ফ্লো করবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ লাগবে চার্জ হইতে। সো সিরিজ কম্বিনেশন আমরা বলতে পারি যে নেট ক্যাপাসিটেন্স কমে, এবং এটার রিজন হচ্ছে ওভারঅল পাওয়ার সাপ্লাইয়ের যে ভোল্টেজ সেটা আমরা ক্যাপাসিটরদের মধ্যে ভাগ করে দেই নাকি। হ্যাঁ। আচ্ছা, তাহলে প্যারালেলে উল্টাটা হইবে, তো বুঝতে পারতেছো তাহলে তোমরা যে প্যারালেলে তোমাদেরকে যদি ক্যাপাসিটেন্স আমি অ্যাড করতে বলি, তাহলে কি করবা? ডাইরেক্ট অ্যাড করে দিবা, রাইট? যেটা তোমরা কারেক্ট। রেজিস্ট্যান্সের বেলায় সিরিজে করতা। যেমন এখানে হ্যাঁ। ক্যাপাসিট্যান্স আছে C1 আছে C2 আছে, তাহলে টোটাল ক্যাপাসিট্যান্স কি হবে প্যারালাল কম্বিনেশনে? C1 প্লাস C2। সি টু। এবং চিন্তা করো ইলেকট্রন যখন বাইর হয়ে আসে, একটা ইলেকট্রন তো দুইটা জায়গায় ঢুকবে না নাকি? না। ইলেকট্রন হচ্ছে আইদার এদিকে ঢুকবে নাইলে এদিকে ঢুকবে। সেই ক্ষেত্রে বলা যায় কি যে এটা সম্ভব যে উপরের ক্যাপাসিটরে একটা অ্যামাউন্ট অফ চার্জ জমা হয়েছে আর নিচেটাতে একটা ডিফারেন্ট অ্যামাউন্ট অফ চার্জ জমা হয়েছে, এটা কি সম্ভব? সো সিরিজে হ্যাঁ। কিন্তু ব্যাপারটা কি ছিল, সিরিজ হচ্ছে চার্জ স্টোর দুইজনের সেম থাকতো, কারণ ওখানে একটি পাথওয়ে ছিল একটাই ইলেকট্রনের জন্য, বাট এখানে পাথওয়ে দুইটা ডিফারেন্ট পাথওয়ে আছে। এখন ইলেকট্রন কোনটাতে যাবে সেটার উপর ডিপেন্ড হবে না যে কোন ক্যাপাসিটরে বেশি চার্জ জমা হচ্ছে। হ্যাঁ। আর ভোল্টেজের বেলা আমরা কি জানি, প্যারালালে কি হয়, ভোল্টেজ এখানে যা থাকে এখানেও যেতে থাকে, এখানেও কি সেটা থাকে, তাই না? হ্যাঁ। তাহলে কিউ ইকুয়াল টু সিভি ভি কনস্ট্যান্ট, তাহলে যেই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বেশি সেখানে চার্জ কি হবে? বেশি যাবে। বুঝতে পারছো? বেশি যাবে। সিরিজে কিন্তু উল্টা ছিল। হ্যাঁ। এটার আগে দেখলা যেখানে, ওখানে কি দেখছিলা, যেটার ক্যাপাসিটেন্স বেশি সেখানে ভোল্টেজ কি লাগতো? কম লাগতো, কারণ ওখানে তো চার্জ কম। সেম, আর এখানে চার্জ সেম না, এখানে কি সেম? ভোল্টেজ সেম, এখানে চার্জ ডিফারেন্ট। ভোল্টেজ। কিভাবে ডিফারেন্ট? যার ক্যাপাসিটেন্স বেশি তার ভিতরে চার্জও বেশি স্টোর হবে। আচ্ছা, যদি প্যারালেলে হুম দুইটা ক্যাপাসিটেন্স যদি সেম হয়, হুম হুম হুম। তখন কি তখন হবে? সেম অ্যামাউন্ট অফ চার্জ ঢুকবে দুইটার ভিতরেই। আচ্ছা, আচ্ছা। বুঝছি। সেটা সিরিজেও সেম, সিরিজেও যদি দুইটা ক্যাপাসিটর সেম থাকে অ্যামাউন্ট অফ চার্জ ওই সিরিজ আসলে এমনিই সেম থাকে, রাইট? সিরিজের ক্যাপাসিট্যান্স সব হুম। অ্যামাউন্ট অফ চার্জ দুইটার ক্ষেত্রে বা সবসময় কি হবে? সেম থাকা লাগবে। সেম। এখানে সেম থাকবে যদি দুইজনের ক্যাপাসিট্যান্স ইকুয়াল থাকে আর কি। আচ্ছা। সো এই জন্য আসলে এখানে কিউ ইকুয়ালস টু কিউ ওয়ান প্লাস কিউ টু হয়েছে, কারণ তোমার চার্জগুলোকে অ্যাড আপ করতে হয়েছে। অনেকটা তোমরা প্যারালেলে যেভাবে কারেন্টকে অ্যাড আপ করো না, প্যারালেলে তো কারেন্ট স্প্লিট হুম। করা লাগে, সার্কিটে পড়ে আসছিল আর কি। হ্যাঁ। ওইভাবে আর কি এখানে চার্জকে স্প্লিট করতে হচ্ছে, এই আর কি। সো এখানে হচ্ছে এটা হচ্ছে ক্যাপাসিট্যান্সের ফর্মুলাটা, যেটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো। এটা তোমরা কিভাবে মনে রাখতে পারবা? সিরিজে তোমরা রেজিস্ট্যান্স কিভাবে যোগ করো, বাট ক্যাপাসিট্যান্স এটা আসলে হ্যাঁ। প্যারালেলে করতে হচ্ছে আর কি। এই, আচ্ছা। তাহলে প্যারালাল কম্বিনেশনে আমরা কি বলতে পারি, ক্যাপাসিট্যান্স অ্যাকচুয়ালি বাড়ে ওভারঅল। ওভারঅল ক্যাপাসিট্যান্স এই জন্য বাড়ে কারণ
ক্যাপাসিটর সবগুলা ইন্ডিভিজুয়ালি কি ব্যাটারির সমান ভোল্টেজ পাচ্ছে নাকি না? হ্যাঁ ব্যাটারির সমান ভোল্টেজ পাচ্ছে, অ্যান্ড চার্জ হচ্ছে যোগ করতে হবে আর কি, অ্যাজ ইন ব্যাটারি যতটুকু চার্জ বের করবে সেই চার্জটাই দুইজনের মধ্যে ভাগ হয়ে যাবে আর কি। এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, যেটা হচ্ছে কি যে এই সার্কিটটা তোমাদের ফ্যামিলিয়ার লাগা উচিত এতক্ষণে। এইটাতে কোনো সমস্যা আছে? যে এই পার্টটুক যেটাকে আমি হাইলাইট করছি, ওটা তো নর্মাল একটা উম, চার্জিং সার্কিট না, আর তো কিছু না, হ্যাঁ ওখানে আর কিছু নাই। সো ওখানে যেটা হবে যে ব্যাটারির সাথে হচ্ছে তোমার ক্যাপাসিটর যেটা C1 সেটা কানেক্ট করা নাকি। হ্যাঁ তো এখানে ক্যাপাসিটর C1 সিম্পলি হচ্ছে ইনিশিয়ালি চার্জ হচ্ছে আর কি। বাট আমরা যেটা করতে পারি এবার, C1টা চার্জ হয়ে গেলে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এই কানেকশনটা এখন দিতে পারি, যেটার জন্য যেটা হবে কি, এই যে C1 ক্যাপাসিটর এটা ইনিশিয়ালি কি চার্জ হয়েছিল, রাইট? এইবার হ্যাঁ এটা কি হবে, ডিসচার্জ হওয়া শুরু করবে। ডিসচার্জ হ্যাঁ ডিসচার্জে হবে, এখানে তো আসলে আরেকটা ক্যাপাসিটর দিয়ে রাখছি আমরা, তো সেই ডিসচার্জ যতটুকু হয় সেই ডিসচার্জ পার্টটুকু তো আসলে এখানে এসে আবার চার্জ হচ্ছে বা জমা হচ্ছে। হ্যাঁ এবং ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানো, এখানে প্রথম যে ক্যাপাসিটরটা আমরা নিছিলাম না চার্জ করতে, সেটা পুরোপুরি হ্যাঁ খালি হবে না। এটা আমি একটু বুঝাই যেটার মানেটা কি। ব্যাপারটা ক্যাপাসিট্যান্স ডিফারেন্সের জন্য। কাইন্ড অফ জাস্ট আমরা সিম্পল অ্যানালজিটা ইউজ করি, কন্টেনার নিব, কন্টেনারে কি করব, পানি ভরবো, ঠিক আছে? হ্যাঁ পানি ভরবো, তাহলে প্রথমে একটা কন্টেনারে পানি ভরলা, তার ঠিক পাশে হুম, আরেকটা কন্টেনার ধরো রাখা হইলো। বাই দ্য ওয়ে, নাফিসে যদি সব বুঝা থাকো তাহলে একটু হ্যান্ড রেজ করো। ও হ্যাঁ ভাই ও বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, বুঝতেছি। এখানে দুইটা ক্যাপাসিটর আছে, একটা হচ্ছে C1 ইমাজিন করো, একটা হচ্ছে C1 C2। তো দুইটা কন্টেনার ইমাজিন করি যে কন্টেনারে পানি ভরা যাবে। তো ইমাজিন করো যে C1টাতে পানি ভরলা, ভরা 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 শেষ হইলো যেটা হইলো, এবং অ্যাজ আ রেজাল্ট কি হইলো, এটাতে পুরোপুরি পানি দিয়ে ভরা। তার মানে ক্যাপাসিটর C1 পুরোপুরি চার্জড হয়ে গেছে। তো এখন পাওয়ার হুম, সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, বা পাওয়ার সাপ্লাই থেকে চার্জ আর আসবে না, রাইট? কারণ কারেন্ট তো জিরো হয়ে যাবে নাকি না। হ্যাঁ তো এখন যেটা করলাম, ওইখান থেকে পানি আসার যে সাপ্লাই সেটা বন্ধ করে দিলাম, এবং বন্ধ করে আমরা কি করলাম, এখানে একটা কানেকশন দিয়ে দিলাম, আচ্ছা, ওদের মধ্যে একটা পাইপ দিয়ে কানেকশন দিয়ে দিলাম। তাহলে কি হবে, প্রথম কন্টেনার থেকে পানি এখন এটাতে আসা শুরু করবে, হ্যাঁ যার কারণে এটার ওয়াটার লেভেলটা কি হবে, আস্তে আস্তে বাড়বে, রাইট? হুম, আর এটার ওয়াটার লেভেল আস্তে আস্তে কমবে। তুমি যদি ইমাজিন হুম, করো, একটা একটা পয়েন্ট আসবে, একটা মোমেন্টে আসবে যখন দুজনের ওয়াটার লেভেল কি, সেম। তখন কি হবে, আর ফ্লো করবে পানি একদিক থেকে আরেক দিকে, নাকি আর ফ্লো করবে না? কি হবে বলো? কিন্তু সেম তো তখন হবে যখন পাইপটা মাঝখান দিয়ে লাগানো থাকবে। যদি একটু উপরে বা নিচে থাকে তখন তো আর সেম হবে না। শিওর, আমি তাহলে ওই এক্সাম্পলটা তো আসতেছি, তোমাদের ওইটাই। আচ্ছা কিন্তু বলো বলো, বলতে পারো, বলতে থাকো। কিন্তু যদি পাইপটা C1 এর নিচে দিয়ে লাগাই আর C2টার উপর দিয়ে যদি পাইপটা না কানেক্ট করি আমাদের তখন তো আবার না, আমরা C1 এর যে লেভেলে লাগাবো C2 এরও সেই লেভেলে লাগাবো। কেন জানো লজিকটা কি? লজিকটা হচ্ছে, কেন? প্রথম ক্যাপাসিটর দিয়ে যেই রেটে কারেন্ট বের হয়, দ্বিতীয় ক্যাপাসিটরে সেই রেটেই কারেন্ট ঢুকবে, ঠিক আছে নাকি না? তুমি যদি আচ্ছা C1 এ যে রেটে পানি ঢুকলো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওই রেটে যদি পানি ফ্লো করে মানে পাইপের ডায়ামিটারটা ওইভাবে যদি সেট করে তখনও তো C2 তে সেম রেটে ফ্লো করে ঢুকবে। না মানে আমি বলতেছি যে C2টা যদি নিচের দিয়ে লাগাই। আমি আইকা দেখাই দাঁড়াও। মানে তুমি এমনি লাগাতে চাচ্ছ? না আমি C2 এর নিচে দিয়ে মানে বটম দিয়ে যেটা হ্যাঁ বটম দিয়ে। টেবিলের উপর, আর C1 এর? সরি C1 এর নিচে দিয়ে, হ্যাঁ C1 এর নিচে দিয়ে হ্যাঁ হ্যাঁ, C2 এর উপর দিয়ে। আচ্ছা
তুমি কি জানতে চাচ্ছ? সি2 একটু লোয়ার করে রাখবো যাতে পরে ওখান থেকে ওভাবে তো সি1 পুরোটা খালি হয়ে যাবে না? না, কি হবে জানো? তোমাকে বলি কি হবে। মজার একটা ব্যাপার হবে। এর কি হবে জানো? আমি বলি। পানির লেভেল তো এখানে ভরা, রাইট? হ্যাঁ। এটা যত কমবে, এখান থেকে আসবে, আইসা এখানে কি রিচ করবে? এখানে কি উঠবে পানি? না, না, এই জন্যই আর কি বলতেছি শোনো যে না, শোনো সি2 না, যদি শোনো না, শোনো, নিচে শোনো, প্লেস। ওয়েট, আচ্ছা ওয়েট। আচ্ছা। উঠবে তো, রাইট? আর হ্যাঁ। যাবে না। আর যাবে না। এটা তোমরা কিসে পড়ছিলা জানো? ও প্রেসারে। লেভেলে থাকতে প্রেসারে পড়ছিলা যে তোমার সারফেস এরিয়া যত বেশি হয় এটা কিন্তু ম্যাটার করে না, হাইট ম্যাটার করে, ডেপথ ম্যাটার করে। সো যদি এটা পুরোপুরি ভরা থাকে না, এটা নামবে, এটা লেভেল বাড়বে, স্টিল দুইজন একটা পর্যায়ে গিয়ে লেভেল আপ হবে আর কি। যদিও একটারটা উপরে, মানে একটারটা একটু সারফেস এরিয়া বেশি, আরেকটাটা একটু কম, স্টিল সেম লেভেলে থাকবে। এখানে আসলে ওইটাই হবে, বুঝছো? ফিল আপ হবে না, সি2টা কিছু যাবে না, না আসলে। এই জন্যই আর কি মানে সি1টা ধরো একটা টেবিলের উপর রাখলাম আর সি2টা ফ্লোরে রাখলাম, আর সি1 এর নিচে দিয়ে কানেক্ট করলাম আর সি2 এর উপর দিয়ে কানেক্ট করলাম। তখন আসলে অ্যানালজি মিলবে না। কেন মিলবে না? কারণ কারণ ওয়াটারের ফ্লোটা হয়তো গ্র্যাভিটির উপরে ডিপেন্ডেন্ট, বাট কারেন্টের ফ্লো, ইলেকট্রনের ফ্লো কি গ্র্যাভিটির উপরে ডিপেন্ডেন্ট? ও না তো, তাই না? না, সো আচ্ছা। ওই অ্যানালজিটা আসলে মিলবে না আসলে, বুঝছো? তুমি এখন বলতেছো তোমার, আচ্ছা তাহলে কি হলো জানো? তুমি তাহলে বলতেছো যে আমি যদি এখন টিভি নিচে রাখি, প্লাগ উপরে দিই, তাহলে কারেন্ট নিচে নামবে না। এটা হয়ে গেল না তাইলে? হ্যাঁ। ওটা তো আর মেক সেন্স করে না তাইলে, নাকি? ব্যাপারটা কি বুঝতে না। পারছি? সো ওই ওই হ্যাঁ। ডিফারেন্সটাতে আমরা না যাই, হাইটের ডিফারেন্সটা এখানে আসলে আমরা আনতে পারতেছি না। অ্যাজ ইন একটা উপর একটা নিচে, ঠিক আমরা অ্যাজিউম করি যে দুইটা সেম লেভেলে আছে। আচ্ছা, তো এটা তো আচ্ছা। এগ্রি করো, রাইট, যে একটা পর্যায়ে তাহলে দুইটার হাইট সেম হবে, ওয়াটার লেভেল সেম হবে। এবং ওয়াটার লেভেল সেম হ্যাঁ, হয়ে গেলে তখন কি একটা থেকে আরেকটাতে পানি ফ্লো করবে, আর নাকি আর ফ্লো করবে না? করবে না। করবে না। ওই যে পানি ফ্লো করবে না, ওই জিনিসটাকে এখানে ইমাজিন করো যে একটা থেকে চার্জ বাইর হইতেছে, এবং চার্জ বের হলে যেটা হবে, সি1 এ যে অ্যামাউন্ট অফ চার্জ স্টোরড সেটা কি হবে, কমতে থাকবে, রাইট? হ্যাঁ। এবং এক্স্যাক্টলি সেই মোমেন্টটাতে যেটা হচ্ছে, সি2 তে যে পরিমাণ, মানে এই যে দ্বিতীয় ক্যাপাসিটরটাতে যে পরিমাণ চার্জ স্টোর সেটা বাড়তেছে, এবং একটা পর্যায়ে গিয়ে দুইটার মধ্যে কি সেম চার্জ স্টোরড থাকবে বা আসবে, এমন একটা সিচুয়েশন কি আসবে? হ্যাঁ। ওই মোমেন্টে যেটা হবে, দ্বিতীয় যে ডিসচার্জিংটা যে হচ্ছে না দ্বিতীয় সার্কিটটাতে, বা যে এই পার্টটাতে যেটা হাইলাইট করা, ওই ডিসচার্জিং পার্টটা বন্ধ হয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ। বা আমরা বলতে পারি কি, পোটেনশিয়াল ডিফারেন্স জিরো হয়ে যাবে। কারণ চিন্তা করো, হ্যাঁ। ইনিশিয়াল যে ক্যাপাসিটরটাকে চার্জ করা হয়েছিল, সেই ক্যাপাসিটরকে চার্জ করা হয়েছে মানে সেটার মধ্যে একটা ভোল্টেজ আছে, আর এটা তো ইনিশিয়ালি ফাঁকা, রাইট? সেখানে ভোল্টেজ জিরো। যখন তোমার হ্যাঁ। ফার্স্ট ক্যাপাসিটরটাকে তোমরা ডিসচার্জ করতে শুরু করবা, সেটার ভোল্টেজ কমবে এবং এই দ্বিতীয় ক্যাপাসিটরের ভোল্টেজ বাড়বে। সেটা হইতে হইতে একটা পর্যায়ে কি দুইজনের ভোল্টেজ ইকুয়াল হয়ে যাবে না? ভোল্টেজ ইকুয়াল মানে কি, ভোল্টেজের ডিফারেন্স আর নাই, তাহলে ইলেকট্রনস আর ফ্লো করবে না। বেসিক্যালি যেটা আমরা এখানে দেখছিলাম আর কি। ঠিক আছে? ব্যাপারটা কি আচ্ছা। মানে, হ্যাঁ, কোনো কিছু বলবা বলো। না, 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 কিছু বলবো না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে, আচ্ছা, এই যে আমি তোমাদেরকে এক্সাম্পলটা দিছি না এইমাত্র, এই এক্সাম্পলটাতে আমি একটা জিনিস অ্যাজিউম করছি যে দুইটার ক্যাপাসিটেন্স কি, সেম। সেম। যদি দুইটার ক্যাপাসিটেন্স সেম থাকে, Q1 ইকুয়াল টু Q2, তার মানে C1 V1 ইকুয়াল টু C2 V2 বলা যায় নাকি না? হ্যাঁ, যায়। এই জন্য আর কি আমি বলছিলাম যে ক্যাপাসিটেন্স যদি সেম হয়, তাহলে সরি 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 আমি কি বললাম এটা, Q1 Q2 না তো, আমি ক্যাপাসিটেন্স সেম বলছি, রাইট? তাহলে C1 ইকুয়াল টু C2, রাইট? হুম। সি সি কে Q ইকুয়াল টু CV যদি হয়, তাহলে C কে সাবজেক্ট করলে কি Q বাই V আসবে। হ্যাঁ। সেই ক্ষেত্রে দোনোজনের মধ্যে চার্জ লেভেল আপ হবে তখন, মানে যখন ভোল্টেজ ডিফারেন্সটা সেম, এই তো, বা হুম। ভোল্টেজ ডিফারেন্সটা জিরো হয়ে গেছে আর কি।
বা দুইজনের মধ্যে ভোল্টেজ সেম, হ্যাঁ একজনেরটা কমতে কমতে আসছে আরেকজনেরটা বাড়তেছে। বাট এমনও তো হইতে পারে যে আমি দুইটা ডিফারেন্ট সাইজের ক্যাপাসিটর নিচ্ছি নাকি, হ্যাঁ হইতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা হবে, দুইটা যদি আমরা দুইটা ডিফারেন্ট সাইজের ক্যাপাসিটর নিই, সো সে ইমাজিন করি যে সি ওয়ান বড়, সি টু ধরো ছোট, সি ওয়ান বড়, সি ওয়ান ছোট। সি ওয়ান বড় হইলে আমাকে একটু বলো, এই যে কম্বিনেশনটা তোমরা দেখতেছো না সার্কিটে, এখানে কি এটা সিরিজ কম্বিনেশন নাকি প্যারালাল কম্বিনেশন? হুম, এটা প্যারালাল, না, হ্যাঁ প্যারালাল, কি হবে? না সিরিজ। জাস্ট যেটুকু আমি পিঙ্ক কালারে হাইলাইট করছি না, অতটুকু খালি দেখলেই হবে। আচ্ছা, হ্যাঁ সিরিজ তাহলে। প্যারালাল। কেমনে? বলতেছি বলতেছি, তোমাকে আমি একটু আগে বলছিলাম যখন আমরা সিরিজ দেখছি না একটু আগে, হ্যাঁ সিরিজ একটা জিনিস তোমাকে খেয়াল করতে মনে রাখতে বলছিলাম তোমাদেরকে, যদি একটু খেয়াল করো, এটার প্লাস টার্মিনালটা এটার নেগেটিভের সাথে হচ্ছে ফেস করা, খেয়াল করছো? হ্যাঁ। দেখো তো এখানে কি হয়েছে, এটার প্লাসটা কিন্তু এটার প্লাসের সাথে ফেস হয়ে আছে। ও সো এটা আসলে সিরিজ হিসেবে কনসিডার্ড হবে না, ব্যাপারটা বুঝছো? আচ্ছা, যারা এসব বানাইছে ওরা এত কিছু কেমনে খেয়াল করছে? আমি এই অ্যান্সারটা তোমাকে দিতে পারতেছি না আনফরচুনেটলি, ঠিক আছে, সরি। এটার জন্য হ্যাঁ। আমাকে ইন্টারনেট ঘাঁটতে হবে। আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলো। যদি এখানে তো একটা মাঝখানে একটা সুইচ আছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো যেটাকে আমরা দুইটা হচ্ছে এই পাশ থেকে সার্কিটের এই সাথে, পাশে নিয়ে আসছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা যদি দুইটা সুইচ দিয়ে দুইটা সার্কিটকে একসাথে লাগায় রাখি তাহলে তো সি টু আগে হবে, ফিল আপ হবে তাই না? মানে যেভাবে এভাবে। হ্যাঁ হ্যাঁ। ও না, তখন তো প্যারালাল হয়ে এই যে যাবে। এটা আচ্ছা হয়ে আচ্ছা গেছে, ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ তখন তখন প্যারেলাল হয়ে যাবে বেসিক্যালি, হ্যাঁ। সো তখন যেটা হবে, কে আগে ফিল আপ হবে, যার ক্যাপাসিটেন্স বেশি, বেশি, কিউ ইকুয়াল টু সরি কম, সিভি। কম। না না ঠিক আছে, বেশি তো, ঠিকই তো আছে, আচ্ছা কিউ ইকুয়াল টু সিভি না, ভি তো ফিক্সড, প্যারেলাল ভোল্টেজ সেম হয় না দুইজনের, তো যার হ্যাঁ ক্যাপাসিটেন্স বেশি তার, না, কম, ঠিকই বলছো, কম। কারণ যার মধ্যে যার ক্যাপাসিটেন্স বেশি তার হচ্ছে চার্জ স্টোর কি হইতে হবে, বেশি বেশি। চার্জ, বেশি চার্জ দিতে টাইম বেশি লাগবে, ঠিক আছে, সো একটু পরে ফিল আপ হবে। আচ্ছা, হ্যাঁ, আর দুইটা যদি সেম ক্যাপাসিটেন্স হয় তখন একই টাইম একই লাগবে, টাইম। একই টাইম লাগবে, হ্যাঁ। কারণ ভোল্টেজ তো সেম রাইট, ওটা তো ফিক্সড, প্যারালালে তো হ্যাঁ ওইটা তো আর আমি অল্টারনেট, ওটা তো আগে থেকেই সেম, ওটার কোনো সমস্যা নেই। হ্যাঁ। আর সিরিজে আচ্ছা এমনিতেই ভাই, আগে একসাথেই ফিল আপ হবে, ওখানে কোনো ইয়া নাই, কোনো অল্টারনেটিভ নাই আর কি। আচ্ছা, মানে কেউ কারোর আগে ফিল আপ না না, একসাথেই হবে না। একসাথেই, কারণ ওখানে ইলেকট্রন ফ্লো করার তো একটাই রাস্তা রাইট, হ্যাঁ। ওখানে তো দুইটা আলাদা রাস্তা নাই। So, আচ্ছা, এটা বুঝলাম না, সিরিজে যদি হ্যাঁ, ক্যাপাসিটেন্স যদি ডিফারেন্ট থাকে তখনও কি সেম টাইম লাগবে দুইটা সেম টাইম ভরতে? লাগবে, সেম টাইম লাগবে, কেন সেম টাইম লাগবে, দেখো কিউ ইকুয়াল টু সিভি না, ক্যাপাস সিরিজে যেটা হয় কিউটা ফিক্সড, বুঝছো, হুম। কিউটা ফিক্সড, তার মানে অ্যামাউন্ট অফ চার্জ ফিক্সড, তার মানে যার ক্যাপাসিটেন্স বেশি সে কম ভোল্টেজ ইউটিলাইজ করবে আর কি, বাট ফিল আপ হবে একই টাইমে। অলওয়েজ ও মনে রাখবে আচ্ছা, যে চার্জের ক্যাপাসিটর ফিল আপ, কারণে হ্যাঁ একসাথে। চার্জটা হচ্ছে ফিল আপ করতেছে তো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সো আচ্ছা, আমরা বুঝছি। ক্যাপাসিটেন্সকে ইমাজিন করব, ক্যাপাসিটেন্স হচ্ছে যে চার্জ ভরতে কতটুকু ভোল্টেজ লাগে, এই জন্য চার্জ বাই ভোল্টেজ আর কি, বুঝছো? তো যার আচ্ছা। যার ক্যাপাসিটেন্স বেশি তার একই পরিমাণ চার্জ ভরতে কম ভোল্টেজ লাগবে, আর যার ক্যাপাসিটেন্স কম তার একই হুম, পরিমাণ চার্জ ভরতে বেশি ভোল্টেজ লাগবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, একটা মিনিট একটু আসতেছি। Sure. আমরা যেটা দেখছি এখানে যে যখন দুইটা ক্যাপাসিটরকে আমরা কানেক্ট করি, বেসিক্যালি একটা ক্যাপাসিটরকে আমরা ফার্স্টে ফিল আপ করছি রাইট, চার্জিং করতে গিয়ে, হ্যাঁ দেন দুইটা কানেক্ট করে দিলে আমরা যেটা দেখতে পারি যে এইটার চার্জ কমতে থাকে কারণ এটা ডিসচার্জ হচ্ছে, একই টাইমে এটার চার্জ বাড়তে থাকে কারণ সেটা এইটা এবার চার্জ হচ্ছে। এবং এটা কতক্ষণ হবে, যতক্ষণ পর্যন্ত দোনোজনের হাইট কি হয়ে যায়, ওয়াটার লেভেলের হাইট কি হয়, সেম। ওয়াটার লেভেলটাকে তুমি এখানে ওয়াটার লেভেলটাকে হচ্ছে ভোল্টেজ ইমাজিন করবা, ঠিক আছে? হুম
ওয়াটার লেভেলটাকে ভোল্টেজ ভাববা, তার মানে এটার ওয়াটার লেভেল কমতেছে, মানে ওই ইনিশিয়াল C1 ফার্স্ট ক্যাপাসিটরের যে ভোল্টেজ সেটা কমতেছে, সেকেন্ড এটা বাড়তেছে। যখনই দুজনের ভোল্টেজ স্টোর সেম হয়ে যাবে, মানে দুজনের মধ্যে তখন ভোল্টেজ যখন সেম হয়ে যাবে, পোটেনশিয়াল ডিফারেন্স আর যখন থাকবে না, তখন কারেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় আর ফ্লো করবে না। করবো। এই ক্ষেত্রে যেহেতু দুইটা ক্যাপাসিটর সেম, অ্যাজ ইন দুইটার হচ্ছে উইডথ, বেজ, হাইট সব সেম, তার মানে অ্যামাউন্ট অফ ওয়াটার স্টোরড সেম, নাকি না? হ্যাঁ। বাট হোয়াট ইফ আমরা দুইটা ডিফারেন্ট সাইজের ক্যাপাসিটর নিতাম, তাইলে কি হবে সেটা একটু আমরা ইমাজিন করে। সো ধরো তুমি ইনিশিয়াল একটা ছোট ক্যাপাসিটর নিলা, তার মানে কন্টেনারটা চিকন, ঠিক আছে, আমি চিকন কন্টেনার দিয়ে আমরা ছোট ক্যাপাসিটরকে রিজেম্বল করতেছি আর কি। আর এটা তো একটা একটা চওড়া একটা ক্যাপাসিটর। তাহলে যেটা হইলো, আমরা ইনিশিয়ালি এটাকে বললাম, তার মানে আমরা ইনিশিয়ালি প্রথম ক্যাপাসিটরটাকে চার্জ করলাম, তাহলে সেখানে ওয়াটার লেভেল পুরোপুরি ভরা, হ্যাঁ। দেন কানেক্ট করে দিলাম, কানেক্ট করলে যেটা হবে ওয়াটার লেভেল, আগেন আমি একটু ক্ল্যারিফাই করে নিই, এখানে কোন লেভেলে কানেক্ট করছি এটা সিগনিফিকেন্ট না, কারণ চার্জ কিন্তু গ্র্যাভিটির উপর ডিপেন্ডেন্ট না। ওই অ্যানালজিটা আমাদেরকে একটু ইগনোর করতে হবে এখানে, ঠিক আছে। ওটা বাদে আর কি সবকিছু দিয়ে এখানে এটা ইমাজিন করা খুব ইজি, বাট গ্র্যাভিটিটা একটু আমাদের ইগনোর করতে হবে, কারণ চার্জের আচ্ছা। ফ্লো গ্র্যাভিটির উপর ডিপেন্ড করে না। এটা আসলে আমার বলে নেওয়া উচিত ছিল, বাট গুড দ্যাট তুমি পয়েন্ট আউট করছো এটা। তো এখন এখানে যেটা হবে, এটা ইনিশিয়াল তোমার এই যে ক্যাপাসিটর 1 এটা চার্জ হইছে, ভালো কথা, ভরে পুরো ফিল আপ করা। তো সেখানে হচ্ছে ভোল্টেজ হচ্ছে কি ব্যাটারির ভোল্টেজের সমান না, কারণ আমরা তো একটা হ্যাঁ। ব্যাটারি দিয়েই তোমার প্রথম ক্যাপাসিটরটাকে ফিল আপ করছিলাম নাকি। আচ্ছা, এখন যেটা হবে, হুম। কানেক্ট করে দিছি দুইটাকে, তাহলে ইনিশিয়াল প্রথম ক্যাপাসিটরটা এবার কি হচ্ছে, খালি হওয়া শুরু করবে, এবং এইটার ওয়াটার লেভেল এখন কি হবে, বাড়তে শুরু করবে। যেটা হবে, এটার ওয়াটার লেভেল কমবে, এটার ওয়াটার লেভেল বাড়বে, বাট একটা পর্যায়ে গিয়ে যেটা হবে, দুইজনের ওয়াটার লেভেল কি হবে, দুইজনের ওয়াটার সেম। লেভেল সেম হবে। ওয়াটার লেভেল সেম মানে কি, দুইজনের অ্যাক্রসে ভোল্টেজ সেম। সেম। ভোল্টেজ সেম, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স এখন আর নাই, তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এখন চার্জ ফ্লো করবে না। করবে না। বাট ইমাজিন করো, যদিও তাদের ওয়াটার লেভেলটা সেম, পানি কোনটার মধ্যে বেশি আছে, এইটাতে, পানি। এইটাতে বেশি আছে, এটাতে। কারণ ওটার ইয়াটা বেশি, ডেপথ ইয়ার কি বলে, ক্রস সেকশন এরিয়া বেশি না। তার মানে হুম। যেইটার ক্যাপাসিটেন্স বেশি ফর আ গিভেন ভোল্টেজ, সেটাতে অ্যামাউন্ট অফ চার্জ কি হবে, বেশি। সো ভি ধরো ফিক্স, দুইজনের মধ্যে সেম ভোল্টেজ, এখন পোটেনশিয়াল ডিফারেন্স জিরো, মানে দুইজনের মধ্যে ভোল্টেজ ইকুয়াল, বাট সেক্ষেত্রে যার ক্যাপাসিটেন্স বেশি তার মধ্যে চার্জ বেশি থাকবে। সো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন একটা ক্যাপাসিটর দিয়ে আরেকটা ক্যাপাসিটর চার্জ করাবো, একটা থেকে আরেকটাতে চার্জ ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত না দুইটার মধ্যে ভোল্টেজ সেম না হয়ে যায়, বা আমরা বলতে পারি যে পোটেনশিয়াল ডিফারেন্স জিরো না হয়ে যায়। ক্লিয়ার? হ্যাঁ। যদি দুইটা ক্যাপাসিটর সেম সাইজের হইতো, তাহলে দুজনের মধ্যে লাস্টে দেখা যেত যে একই অ্যামাউন্ট অফ চার্জ স্টোরড, যেটা আমরা এই ডায়াগ্রামটাতে দেখছি আর কি, যে দুইটার মধ্যে অ্যামাউন্ট অফ ওয়াটার সেম। বাট এখানে যেটা দেখতে পাচ্ছি যে দুইটা তো ক্যাপাসিটেন্স ডিফারেন্ট, তো যেটা হচ্ছে যে যার ক্যাপাসিটেন্স বেশি সেটাতে চার্জ বেশি জমা হবে, অ্যাজ ইন ওয়াটার বেশি, যদিও ওয়াটার লেভেলটা সেম, বাট অ্যামাউন্ট অফ ওয়াটার স্টিল কম, এইটাতে আর কি। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, সো এটা নিয়ে একটা ম্যাথস আছে, ম্যাথসটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি একটু আসলে মানে ভেঙে ভেঙেই বলতে চাইতেছি আর কি, এটা ভালো একটা ম্যাথ আছে এখানে। প্রবলেম হচ্ছে যে এই লেখাগুলো কিছু দেখা যাইতেছে না, সো এটা আমি কি করব, আমি এখানে নিচে লেখা লেখা জাস্ট বলি, হ্যাঁ, বেটার হবে। ওকে। ধরো একটা ক্যাপাসিটর আছে, যেটার ক্যাপাসিট্যান্স হচ্ছে 500 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে 1000 মাইক্রোফ্যারাড, আর দুইজনকে আমরা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে কানেক্ট করছি, সেটা হচ্ছে যে 3 ভোল্ট, আর দেখতে এরকম জিনিসটা।
এবং লুজ কানেকশনটা আছে এটা হচ্ছে এখানেও লাগানো যাবে, এখানেও লাগানো যাবে। এটা ধরো C1, এটা ধরো C2, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে আমার সার্কিটটা যদি এখন এমনে কানেক্ট করা থাকে, তাহলে কে চার্জ হবে ইনিশিয়ালি? এই অবস্থাতে কে চার্জ হইতেছে বলো, সার্কিট দেখে বলো। নাফিসা বলতে পারবা? এই যে সার্কিটটা যে আঁকা হইছে, এই সার্কিটটাতে তো দুইটা ক্যাপাসিটর, কে আসলে চার্জড হইতেছে? C1 টা। C1। তাহলে আমরা যদি এখন জানতে চাই যে C1 এ কতটুকু চার্জ জমা হবে, এটা কেমনে বের করব? ফর্মুলা দিয়ে। ফর্মুলাটা কি বলতে পারবা? Q ইকুয়াল টু CV। সিভি। নাফিসা কি এটা বুঝতে ফ্যামিলিয়ার লাগতেছে? তোমার তো কালকে টেস্ট, এটা জানতে হবে তো। হ্যাঁ ভাই আমি পড়ছি এটা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এটা বলো পড়ছি। বলো তাইলে। আচ্ছা ঠিক আছে, তাহলে সিভি জানি আমরা। বলো সি কোনটা নিব? C1 তাহলে 500 মাইক্রোফ্যারাড, তাহলে 500 ইনটু 500 10 টু দি পাওয়ার মাইনাস into 6 V আর 3। 3, রাইট? ওকে, 3 নিতেছি এই জন্য কারণ যখন C1টা পুরোপুরি যখন চার্জ হয়ে যাবে, ব্যাটারিটা বেসিক্যালি মানে ব্যাটারির যেই ভোল্টেজটাই থাকবে, ওই ব্যাটারির ভোল্টেজটাই হচ্ছে C1টা পাওয়া যাবে আর কি লাস্ট স্টেজে। এই জন্য আমরা ওই ভোল্টেজটাকে ক্যাপাসিটরের ভোল্টেজ হিসেবে নিয়ে আমরা নিতে পারতেছি। ঠিক আছে, বার করলাম। তাহলে এটা আসবে হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কুলম। আচ্ছা, এটা গেল পার্ট 1। এটা হচ্ছে চার্জ ইন, এটা Q1 দিলাম। Q1 মানে বুঝতে পারতেছি যে হচ্ছে যে অ্যামাউন্ট অফ চার্জ ইন দ্য ফার্স্ট ক্যাপাসিটর। আচ্ছা, তাহলে এখন এরপরে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে বুঝলাম যে আমরা ফার্স্ট ক্যাপাসিটরটাকে চার্জ করছি, সেটাতে তার কিছুটা এনার্জি তো জমা হয়েছে, রাইট? এনার্জিটা কেমনে হ্যাঁ। বের করে? হাফ ইন্টু VQ, আজকে দেখছি। তার মানে একটু আগে যে, তাহলে হাফ ইন্টু VQ করলে কি করবো আমরা? হাফ ইন্টু ভোল্টেজ তো 3 নিব, আর চার্জ হচ্ছে যেটা তোমরা একটু আগে বের করলে যে এইটা, এটা দিয়ে দিবা। বুঝতে পারছো হুম। কি হলো এটা? করলে আসবে হাফ ইন্টু VQ, রাইট? 2 থিটা থিটা 9। ওয়েট, এমন কেন? হাফ ইন্টু V ইন্টু Q, একটু দাঁড়াও, একটু আমার ক্যালকুলেট করতে হবে। না ঠিক আছে, নেভার মাইন্ড। 2.25 into 10 to the power minus 3 joules. এরপরে ধরো পার্ট 3 তে তোমাদের জিজ্ঞাসা করা হইলো সুইচটাকে এখন আমরা এই কানেকশনটা সরাই দিলাম, সরাই দিয়ে যেটা করলাম আমরা এখন এইটা করে দিলাম, ঠিক আছে? যেটা মানে হচ্ছে যে এবার এবার এই পার্টটা আর কি অ্যাক্টিভ, এবং এখানে যেটা হচ্ছে C1টা ডিসচার্জ হচ্ছে আর C2টা কি হচ্ছে? চার্জ হচ্ছে। চার্জড হচ্ছে। এখন তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে ফাইনাল ভোল্টেজ অ্যাক্রস বোথ ক্যাপাসিটর কত হইতে পারে, এটা কেমনে বের করা যেতে পারে? ফাইনাল ভোল্টেজ ক্রস বোথ অ্যাক্রস ক্যাপাসিটর। বোথ ক্যাপাসিটর। C2 এরটাকে বের করব। ইয়া সরি, C1, না সরি, এনার্জি তো দুইটা ক্যাপাসিটরই তো সেম থাকবে তাই না? এনার্জি সেম থাকবে, মানে হাফ হাফ করে ডিভাইড হয়ে যাবে ওদের মধ্যে। আচ্ছা এটা কেমনে চিন্তা করবো আমি তোমাদেরকে বলি একটু। তোমরা একটা জিনিস মনে রাখবা যে মানে এভাবে ইমাজিন করতে চেষ্টা করো। তোমরা ভাববা কি যে ব্যাটারি দিয়া তো C1টাকে ফিল আপ করা হয়েছে, রাইট? শুরুতে। হ্যাঁ। এখন যেটা হচ্ছে ওই ব্যাটারি বাদ এখন C1টা দিয়া C2 ফিল আপ করতে হবে, এই তো। C1টাকে তোমরা ব্যাটারি ভাইবা নাও একটু, জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট C1টাকে ব্যাটারি ইমাজিন করো। আচ্ছা। C1টাকে ব্যাটারি ইমাজিন করো।
এখন আগে বলো এই সিচুয়েশনটাতে C1 আর C2 কি প্যারালাল না সিরিজে? সিরিজে। না বল, প্যারালালে। প্যারালালে। সিরিজে বলছিলাম না, প্যারালেলে কেমনে? ওই যে বলছিলাম তো পড়ি। টার্মিনাল দিয়ে এটা যদি প্লাস হয় এটাও অ্যাকচুয়ালি প্লাস হবে, এটা যদি মাইনাস হয় এটাও মাইনাস হবে। এই সিচুয়েশনে কিন- প্লাসের সাথে প্লাস ফেস করা। ও ওরে, সো আচ্ছা। সিরিজে হবে যখন একটা ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনাল বা নেগেটিভ ইলেকট্রোড ওই আরেকটার পজিটিভের সাথে থাকবে তখন, এইখানে না। আচ্ছা এটা যদি প্যারালাল, এক্সাম হলে কি আমার এগুলো নিজে থেকে সায়েন্স গুলো ইয়া করে নিতে হবে? সার্কিট ডায়াগ্রাম দিলে তো তুমি বুঝতেই পারবা। মানে যদি আর কি না বুঝতে পারি তখন কি নিজের সায়েন্স গুলো দিয়ে নিতে হবে? তোমাকে আন্দাজে কখনো দিতে হবে না, এখানে ওখানে এনাফ হিন্টস থাকবে যে কি করা যেতে পারে, তাই না? ভাইয়া এমন আচ্ছা। করতে পারে যে একবার সিরিজ দিল একবার প্যারালালে দিল। আহ, এটা আমি এক্সাক্ট আসলে বলতে পারতেছি না, কোশ্চেন পেপার করতে গেলে পাবো আমরা, বাট একবার সিরিজ একবার প্যারালাল বলতে আমি আসলে বুঝি নাই মানে। মানে সার্কিটটা একবার সিরিজে আমাদেরকে করতে দিল, পরে বললো যে আবার প্যারালালে করতে দিল। হ্যাঁ বলতে পারো, সমস্যা নাই, তোমরা তো ইন্ডিভিজুয়ালি জানো যে সিরিজে দিলে কি করা লাগবে, প্যারালাল দিলে কি করা লাগবে, তো এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ। না আই ডোন্ট থিঙ্ক ওটা তেমন কোনো কমপ্লিকেটেড কিছু ওইভাবে আসবে। আম, আমি যখন এএসএফ এ লেভেল ফিজিক্স করতাম এটাতে আমি ক্যাপাসিট্যান্সে ম্যাথ পারতামই না, আমার ভয় লাগতো। আমি জানি না কেন, আমি বুঝতাম না বা কিছু একটা, বাট ওই পড়াইতে গিয়ে এখন আমি বুঝি আর কি, মানে আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম তখন। আচ্ছা বন্ধ হয়ে গেছে। এটা কি প্যারালালে আছে? হ্যালো? হ্যাঁ ভাইয়া। প্যারালালে আছে। প্যারালালে কিন্তু টোটাল ক্যাপাসিট্যান্স কি হয়, অ্যাড করে দিই আমরা নাকি? হ্যাঁ তো টোটাল ক্যাপাসিট্যান্স কি 500 আর 1000 দুইটা অ্যাড করে দিব, রাইট? হ্যাঁ 500 প্লাস 1000 করলে 1500 আসবে। আর এই যে সি ওয়ানটাকে আমরা শুরুতে কি চার্জ করছিলাম? সি ওয়ানটাকে কি আমরা চার্জ করছিলাম? হ্যাঁ। সেখানে কিছু পরিমাণ চার্জ জমা হয়েছিল, রাইট? হুম। ওই চার্জটাই কি তোমার দুইজনের মধ্যে স্প্লিট করা হবে না যখন আমরা সি ওয়ানটা দিয়ে সি2 কে চার্জ করাবো? হ্যাঁ আচ্ছা তাহলে সেটা চার্জ আর টোটাল ক্যাপাসিট্যান্স জানি, তাহলে টোটাল ভোল্টেজটা কি বের করা সম্ভব এখন? হ্যাঁ টোটাল চার্জ এটাই, কারণ এটা দিয়ে তো আমরা পরে হচ্ছে পুরো ডিস্ট্রিবিউট হবে আর কি, তাহলে এটা দিবা টোটাল ক্যাপাসিট্যান্সের জায়গায়, সরি টোটাল চার্জের জায়গায়। টোটাল ক্যাপাসিটি হচ্ছে 1500 মাইক্রোফ্যারাড, তাহলে 1500 বাই 10⁶ মাইক্রো মিলি মাইক্রো, হ্যাঁ 10⁶, আর ভোল্টেজটা লাগবে তাহলে ভি এখান থেকে চলে আসতেছে দেখো 1 ভোল্ট আসে। তার মানে যখন আমরা সি ওয়ান দিয়ে সি2 কে হচ্ছে ফিল আপ করা শুরু করব, সি ওয়ান মানে যখন আর কি ফিল আপ করা শেষ হবে তখন সি ওয়ানে 1 ভোল্ট থাকবে, সি2তেও 1 ভোল্ট 1 থাকবে। ভোল্ট থাকবে। বুঝা গেছে? হ্যাঁ আচ্ছা এরপরে তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে দুইজনের ভিতরে এখন টোটাল কতটুকু এনার্জি আছে, তাহলে এই এনার্জিটার জন্য আমরা এনার্জি ইকুয়ালস টু হাফ ইন্টু ভি কিউ আবার করবো, বাট এবার আমরা ভি হচ্ছে নিব 1 ভোল্ট নাকি? হ্যাঁ এবার আমরা ভি নিব 1 ভোল্ট, আর কিউ নিব কোনটা, কিউ আসলে এটাই নিতে হবে, কিউ ওটাই নিবা, কারণ ব্যাটারি থেকে যতটুকু চার্জ হচ্ছে সি ওয়ানে আনা হয়েছিল অতটুকু চার্জই তো পরে ডিস্ট্রিবিউট হচ্ছে নাকি, নতুন চার্জ তো আর হ্যাঁ কোথা থেকে আসে নাই বা চার্জ গায়েব হয়ে যায় নাই, খেয়াল করছো? এনার্জি কিন্তু হিট হিসাবে ডিস্ট্রিবিউট হইতে পারে, বাট চার্জ তো আর উধাও হয়ে যাবে না বা উড়ে চলে যাবে না, এরকম তো কিছু নাই। সেই জন্য চার্জটা আসলে হুম, ওখানেও যা ছিল পরবর্তীতেও চার্জ আসলে ওটাই নিতেছি আমরা, বাট ভোল্টেজ কমে গেছে, রাইট? যেমন ব্যাটারির ভোল্টেজ 3 ভোল্ট ছিল না, হ্যাঁ সেটা থেকে খেয়াল করছো যে পরে এসে কিন্তু 1 হয়ে গেছে দুইজনের মধ্যে, হ্যাঁ 3 থেকে 1 তার মানে কি 1 ভোল্ট গায়েব হয়ে গেছে, হুম, তাই না? কারণ ভোল্টেজ তো এনার্জি হুম। রিপ্রেজেন্ট করে নাকি? এবং হ্যাঁ আমরা কি আচ্ছা জানি ভাইয়া, ক্যাপাসিটরটা কি 50% এফিসিয়েন্সি হয়, তারা কিছুটা এনার্জি হিটে ট্রান্সফার করে ফেলে। হ্যাঁ বলো, কিছু একটা হ্যাঁ বলতে চাইতেছো। ইয়া
সি টু যখন চার্জ করব সি ওয়ান দিয়ে, হুম। তখন তো ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে যতক্ষণ না সি টু ফিল আপ হচ্ছে। কনস্ট্যান্ট না, মানে সি ওয়ান একটা কমতে থাকবে, সি টু একটা বাড়তে থাকবে আর কি, কনস্ট্যান্ট থাকবে না। মানে তুমি সি ওয়ান ভোল্টেজকে থেকে সি ওয়াটার টু লেভেল ইমাজিন করো, ওয়াটার লেভেল। একটা থেকে একটাকে পানি দিতে গেলে একটার পানির লেভেল কমতে থাকবে, আরেকটার পানির লেভেল বাড়তে থাকবে না? তো ওইরকম আর কি, ভোল্টেজ একটাটা কমবে আরেকটাটা বাড়বে। ও আচ্ছা। না, আমি বলতেছি যে ভোল্টেজ অ্যাক্রস দুইটা ক্যাপাসিটর, হ্যাঁ মানে হ্যাঁ ওয়্যারস এর যে ভোল্টেজটা, হ্যাঁ। ওইটা তো আস্তে আস্তে কমবে, তাই না? আমরা অ্যাজিউম করতেছি ওয়্যারের মধ্যে কোনো ভোল্টেজ নাই বা ওখানে কোনো পোটেনশিয়াল ড্রপ হচ্ছে না। আচ্ছা, কিন্তু হচ্ছে, কিন্তু হ্যাঁ, অ্যাজিউম করে রিয়েল লাইফে নিচ্ছে হচ্ছে। অবভিয়াসলি হয়, বাট আমরা ক্যালকুলেশনের জন্য আসলে এটা ইগনোর করতেছি, কারণ ওটা কোয়ান্টিফাই করা খুবই ডিফিকাল্ট আর কি। এবং ওটা ইউজুয়ালি অতটা সিগনিফিক্যান্ট হয়ও না আর কি, এর জন্য আসলে ইগনোর করলেও তেমন ম্যাসিভ সমস্যা হয় না আর কি। আচ্ছা। তাহলে অ্যান্সারটা চেক করো। আমরা শুরুতে একবার এনার্জি বের করছিলাম, দেখছিলা 2.25 ইন্টু 10⁻³ এবার আসে 0.75, রাফলি কি অর্ধেক আসছে বা কম আসছে না? হ্যাঁ। তার মানে কিছু এনার্জি হিট হিসেবে ট্রান্সফার হয়েছে আর কি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট ক্যাপাসিটরের শেষের দিকে আমরা আসছি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ ক্যাপাসিটর। সো ক্যাপাসিটরদের কেমনে কাজ করে, ভোল্টেজ কারেন্ট চার্জ সবই বুঝলাম, বাট এটা দিয়ে আসলে করবোটা কি, আমরা এত কিছু পড়ে কি লাভ হবে আমাদের? এটা কয়েকটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে। আহ, সেখানে একটা সিম্পল, খুবই সিলি একটা বা সিম্পল একটা অ্যাপ্লিকেশন হচ্ছে, এনে কি লেখা বোঝা যায় যায় না আসলে। একটা অ্যাপ্লিকেশন হচ্ছে টাইমার সার্কিট ইন আ কার ডোর ল্যাম্প। টাইমার সার্কিটটা কি? সো তোমার যদি কখনো মানে গাড়িতে উঠো, গাড়ি বলতে কি আসলে নর্মাল গাড়ি না, খুবই মানে মানে অনেক এক্সপেন্সিভ কোনো গাড়িটা যদি দেখো বা উঠো থাকো, দেখবে যে দরজায় হচ্ছে ল্যাম্প থাকে বা লাইট থাকে, এবং দরজা খুললে সেই লাইটগুলো জ্বলে, বাট দরজাটা লাগাইলে দরজা লাগানোর কিছুক্ষণ পরে লাইটগুলো বন্ধ হয়, সাথে সাথে বন্ধ হয় না। এটা কি কখনো দেখছো বা এই আইডিয়াটা কি আছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আচ্ছা। তো যেটা হইতেছে যে ওখানে একটা লাইট অন করা হয়েছিল, রাইট? বাট হ্যাঁ। লাইটটা অফ করার সময় ইনস্ট্যান্টেনিয়াসলি অফ হইতেছে না, দরজা লাগানোর কিছুক্ষণ পর অফ হচ্ছে নাকি? হুম। তার মানে লাইটটা জ্বলার জন্য তো একটা ভোল্টেজ লাগে, বাট দরজা যখন আটকাই দিয়েছিলাম ভোল্টেজটা বন্ধ করে দেওয়া হয়েছে, বা পাওয়ার সাপ্লাইয়ের কানেকশনটা কি হয়েছিল, কেটে দেওয়া হয়েছিল। বন্ধ করেন। বাট ওই হ্যাঁ। লাইটটা যাতে অল্প কিছুক্ষণের জন্য স্টিল অন থাকে, ওর জন্য ওখানে একটা ক্যাপাসিটর দেওয়া হয়। কারণ কারণ কি, কারণ চার্জিং এর সময় হ্যাঁ, ক্যাপাসিটরটা চার্জ হয়েছিল। আচ্ছা আচ্ছা। যখন হচ্ছে ব্যাটারি পাওয়ার সাপ্লাইটা কেটে দেওয়া হয়েছে, ক্যাপাসিটর নিজে তখন কিছু চার্জ ওই লাইটটাকে দিচ্ছে। আর অবভিয়াসলি ক্যাপাসিটরে তো আসলে অনেক চার্জ থাকে না, ক্যাপাসিটর কি পাওয়ার সাপ্লাইয়ের মতো নাকি ওটা মোমেন্টারি আর কি, মানে অল্প কিছুক্ষণ চার্জ দিতে পারবে। অল্প কিছুক্ষণ। So এই জন্য আর কি লাইটটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায় আর কি, বুঝতে পারছো? আচ্ছা, গাড়ির দরজাতে আমরা লাইট দিয়ে কি করব? মানে দরজা খোলার, সরি, অন্ধকারে বন্ধ করার হচ্ছে পর লাইট ধরো, দিয়ে কি করব? আমি জানি না এটার এফেক্টটা কি, আর মানে আই ডোন্ট নো, একটা কি জানি আমি এক্স্যাক্টলি আমি বলতে পারি না যে এটার সিগনিফিকেন্সটা কি, বাট এটা খুবই সিলি একটা অ্যাপ্লিকেশন, আমি এই জন্য বলে নিছি আগে, মানে এটা খুবই সিগনিফিকেন্ট কিছু না। আচ্ছা। টাইমার সার্কিট আর কোথায় লাগতে পারে এখানে? অবভিয়াসলি টাইমার সার্কিটের আর অ্যাপ্লিকেশন আছে, এই একটা জায়গায় টাইমার সার্কিট ইউজ করতে হয়েছে এমনটা না। এটার পরে আরো দুইটা ইউজ আছে, এখানে আরো ভালো ইউজ আছে কি। হ্যাঁ, এই এই প্রথম এক্সাম্পলটা খুবই সিলি আমার কাছেও লাগছে আর কি। আহ, যেমন এখানে একটা ক্যালকুলেশন করা আছে, তো বলা হচ্ছে কি যে একটা ল্যাম্প জ্বলতে হইলে বা গ্লো করতে হইলে 6 ভোল্ট লাগবে। তো এখানে একটা ক্যাপাসিটর নেওয়া হয়েছে যেটার ক্যাপাসিটি হচ্ছে যে 4700 মাইক্রোফ্যারাড আর কি, ঠিক আছে? আচ্ছা। এখানে লেখা তো কিছু বুঝা, এখানে লেখাগুলো কি দেখা বোঝা যায় নাকি না? হ্যাঁ ভাই, বোঝা যায়। বোঝা যায়। তো এখানে 4700 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর নিচ্ছে, আর যেই ডিসচার্জিং যে সার্কিট যেখানে লাইট আছে সেখানে 1 কিলো ওমের একটা রেজিস্টর আছে। তো জিজ্ঞাসা করছে যে দরজা লাগানোর কতক্ষণ পর ল্যাম্পটা স্টিল জ্বলবে। তোমাদের যদি মনে থাকে আমরা যখন
টাইম কনস্ট্যান্ট পড়তেছিলাম তখন আমরা একটা জিনিস মেনশন করা হয়েছিল, যেটা হচ্ছে যে একটা ক্যাপাসিটর পুরোপুরি খালি হইতে গেলে বা পুরোপুরি এমটি হইতে রাফলি 5টা টাইম কনস্ট্যান্ট আমরা ধরে নিই, রাইট? হ্যাঁ, রাফলি রাফলি আমরা 5টা টাইম কনস্ট্যান্ট ধরে টাইম নিচ্ছি আর কি। কনস্ট্যান্ট। সেটা হচ্ছে পুরোপুরি খালি হইতে গেলে আর কি। এখন পুরোপুরি খালি হওয়ার আগেই কিন্তু ল্যাম্প বন্ধ হয়ে যাবে, কারণ ল্যাম্প জ্বলতে হইলে কত ভোল্টেজ লাগবে দেখো, 6 ভোল্ট লাগবে বলছে, 6 ভোল্ট। 6 ভোল্ট লাগবে। সো এখন 6 ভোল্ট লাগবে, বাট ক্যাপাসিটরের কথাটা তুমি চিন্তা করিস, ক্যাপাসিটরে ফার্স্ট অফ অল এখানে পাওয়ার সাপ্লাই নিয়ে তো কিছু বলা নেই, রাইট? আচ্ছা, টি হাফটা কি বলো? টি হাফটা টি কি? হাফ ক্যাপাসিটরের কারেন্ট হাফ হইতে যতটুকু টাইম লাগে। হ্যাঁ, অথবা ভোল্টেজ অথবা কারেন্ট, রাইট? সবগুলোই তো আসলে একই হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ইয়াটা ফলো করে, ইকুয়েশন তো সেম ছিল তাই না, মনে আছে? কারেন্টেও যেরকম হ্যাঁ, ইকুয়েশন, ভোল্টেজও আর চার্জও। তো আমরা যদি চিন্তা করি যে এখানে তোমাদের পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ কত দিয়ে রাখছে, 12, রাইট? তার মানে ক্যাপাসিটরকে যখন আমরা চার্জ করছি, ক্যাপাসিটরের ভোল্টেজ কত ছিল ফুললি চার্জ অবস্থায়? 12 ভোল্ট। 6 ভোল্ট, না, 12 12, ভোল্ট, 12, হ্যাঁ। 12 ভোল্ট। বাট ডিসচার্জ করার সময় একটা হাফ লাইফ সময় পার হলে সেটার ভোল্টেজ 12 থেকে কততে নেমে আসবে? 6। 6। তাহলে 12 থেকে 6 নাইমে আসতে বেসিক্যালি টি হাফের বা হাফ লাইফের পরিমাণ টাইম লাগবে নাকি? হ্যাঁ, হাফ লাইফের একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করছিলাম, আর হাফ লাইফ হচ্ছে আরসি লন টু। আরসি হচ্ছে, আর হচ্ছে রেজিস্ট্যান্স, সি হচ্ছে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। দেখো রেজিস্ট্যান্সও জানি আমরা, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সও জানি, দুইটা দিয়ে আমরা হাফ লাইফটাকে তাহলে বের করতে পারতেছি। তাহলে কি বলা যায় যে দরজা আটকানোর 3.2 সেকেন্ডস পর্যন্ত, 3.26 সেকেন্ডস পর্যন্ত লাইটটা জ্বলবে, তারপরে লাইট আর জ্বলবে না, কারণ 3.2 হ্যাঁ, সেকেন্ডস লাগছে ক্যাপাসিটরের ভোল্টেজ 12 থেকে 6 নাইমা আসতে। 3.2 সেকেন্ডস লাগছে, তার মানে টাইম যদি আরো যায় 6 এর নিচে নেমে আসবে না ক্যাপাসিটরের ভোল্টেজ। হ্যাঁ। আর লাইট জ্বলতে লাগে 6 ভোল্ট, তাহলে এর কম দিলে কি লাইট আর জ্বলবে, ল্যাম্প আর জ্বলবে না, না? এটা কি বুঝতে পারছি নাকি না? বুঝছি। নাফিসা কি এটা ফলো করতে পারছো? হ্যাঁ ভাইয়া। And then পরের পার্টে বলছে সাজেস্ট আ ওয়ে টু ইনক্রিজ দ্য গ্লোয়িং টাইম, মানে আমরা কিভাবে লাইটটাকে বেশিক্ষণ জ্বালায় রাখতে পারি। লাইটটাকে বেশিক্ষণ জ্বালায় রাখতে হলে বেসিক্যালি আমরা কি মেক শিওর করব বা কি ট্রাই করব, ক্যাপাসিটর যাতে তাড়াতাড়ি খালি না হয়ে যায়, রাইট? বেসিক্যালি মানে ক্যাপাসিটরটা যাতে আস্তে আস্তে খালি হয়। সো ক্যাপাসিটর আস্তে আস্তে খালি হওয়ার বা খালি হওয়াইতে হইলে আমরা টি হাফটাকে বাড়াই দিতে পারি। টি হাফ বাড়ানোর কি উপায় আছে? তুমি হায়ার রেজিস্ট্যান্সের রেজিস্টর লাগাও অথবা হায়ার ক্যাপাসিটরের ক্যাপাসিটর লাগাও। ব্যাপারটা কি বুঝতে পারতেছি? হ্যাঁ, দুটোটার ক্ষেত্রে তোমার টি হাফটা বাড়বে, অ্যাজ ইন হাফ লাইফ বা ক্যাপাসিটরের ভোল্টেজ 12 থেকে 6 অর্ধেকে নেমে আসতে আরো বেশি সময় লাগবে, তার মানে ল্যাম্পটাও বেশি সময় ধরে অন থাকবে। এটা ছিল একটা অ্যাপ্লিকেশন। আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে একটা ভাইব্রেটিং রিড। ভাইব্রেটিং রিড জিনিসটা কি? ওই যে ঘন্টা বাজে না স্কুলে থাকতে, যখন পিরিয়ড শেষ হয় বেল বাজে, বেল, হ্যাঁ, বেলে কি হয়, ওই যে একটা জিনিস থাকে যেটা হচ্ছে বাড়ি দিতে থাকে, রাইট? কনস্ট্যান্টলি বাড়ি দিতে থাকে। সো ওইটার ভিতরে ক্যাপাসিটরের একটা কাজ অ্যাপ্লিকেশন থাকতে পারে। কিরকম? আচ্ছা, এখানে আসলে এটা ছোট হয়ে গেছে, এখানে আসলে আমি আইকা দেখাই, আই গেস বেটার হবে। এর একটা ক্যাপাসিটর, এর একটা জিনিস আছে যেটা আসলে মুভ করতে পারবে, এটা এদিকে মুভ করতে পারবে, ওইদিকে মুভ করতে পারবে, মানে এটা রোটেট করতে পারবে। আর হচ্ছে এখানে একটা আছে জিনিস, এখানে একটা আছে জিনিস। সো এই জিনিসটা যখন এদিকে বাঁকা হবে এটা হচ্ছে এই জায়গায় বাড়ি দিবে, রাইট? আবার যখন এটা ওই পাশে যাবে তখন এটা এই জিনিসটাকে বাড়ি দিবে, এবং প্রত্যেকবার এটা বাড়ি দিলে একটা আওয়াজ হবে। ক্লিয়ার?
সো আমি যদি চাই যে বেলটা কন্টিনিউয়াসলি বাজুক, আমরা কি মানে কি ট্রাই করব, আমরা চাবো যে এই জিনিসটার সাথে কন্টিনিউয়াসলি ব্যাক এন্ড ফোর্থ করতে থাকে নাকি। হ্যাঁ এটা কন্টিনিউয়াসলি ব্যাক এন্ড ফোর্থ কেন করবে সেটার জন্য আমরা একটু চিন্তা করি। সেটার জন্য যেটা হবে, এখানে একটা অল্টারনেটিং কারেন্ট লাগবে বা একটা অল্টারনেটিং কারেন্টের একটা প্রয়োজন আছে। অল্টারনেটিং কারেন্ট কি তোমরা বুঝো বা আইডিয়া আছে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ডিসি বা ডিরেক্ট কারেন্ট হচ্ছে অল্টারনেটিভ। একটা ডিরেকশনে যেতে থাকে, whereas এসি বা অল্টারনেটিং কারেন্ট হচ্ছে ডিরেকশন কন্টিনিউয়াসলি ব্যাক এন্ড ফোর্থ, মানে ডিরেকশন উল্টাইতে থাকে নাকি। হুম সো অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই হচ্ছে এরকম দেখায়, এরকম একটা ঢেউয়ের মতো দেয়। এই সিম্বলটা আর কি এসি কারেন্ট রিপ্রেজেন্ট করে বা এসি পাওয়ার সাপ্লাই রিপ্রেজেন্ট করে। এখানে আমরা একটা ডায়োড দিয়ে রাখতেছি। ডায়োডের কাজ কি? ওয়ান ডিরেকশন ওয়ে কারেন্ট যেটা ফ্লো ওয়ান করে। ডিরেকশনে। সো এটা এস সার্কিটসে পড়ছিল। এটা নিয়ে এখানে একটা সলিনয়েড বা একটা কয়েলের মতো ক্রিয়েট করা হবে, ঠিক আছে? হুম নিয়ে এখানে কানেক্ট করে দিল। এখন এটাতে কি লাভ হইলো বা এটা কেন করতেছি এরকম? বেসিক্যালি যখন কারেন্টকে আমরা এরকম করে প্যাঁচাই তখন কি হয়, ওই সলিনয়েডের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ঠিক আছে? এটা ডিটেইলস হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আমরা দেখবো, বা হয়তো তোমরা অলরেডি দেখে ফেলছো আই থিংক। ম্যাগনেটিক ফিল্ড পড়াইতেছে না তোমাদেরকে? সো হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এরকম কিছু একটা হয়তো দেখছো, যেরকম প্যাঁচাইলে যখন এখান থেকে কারেন্ট ফ্লো করে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় এরকম, বা ও লেভেলেও তো এটা দেখছো, এটা তো নতুন কিছু না, জি ও ভাইয়া। লেভেলে ছিল। না ওই ম্যাগনেটিক ফিল্ডের জন্য যেটা হয়, ভিতরে যদি কোনো কন্ডাক্টর বা ওয়্যার থাকে, সেই ওয়্যারটা একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে, এটা হয়তো জানো। না জানলেও আমরা এটা পরে দেখবো, এই ম্যাগনেটিক ফিল্ড পরে চ্যাপ্টারেই পাবো। আপাতত জাস্ট এটুকু বুঝো যে এখানে একটা কয়েল আছে, কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে ভিতরে যদি কোনো কন্ডাক্টর থাকে, যেখানে এটা আছে একটা লেড কালার ভিতরে একটা দেখা যাচ্ছে, ওটা ধরো মেটাল দিয়ে বানানো, তো ওই জিনিসটা ফোর্স পাইলে এদিকে একবার যাবে, আবার ফোর্স পাইলে এদিকে একবার যাবে, ঠিক আছে? হুম তো অল্টারনেটিং কারেন্ট দিলে যেটা হয়, সলিনয়েডের মধ্যে কারেন্টের ফ্লোটা রিভার্স হতে থাকবে, রাইট? হ্যাঁ বাট আমরা ডায়োড দিয়ে রাখছি, তার মানে অ্যাকচুয়ালি কি আমরা সেই এফেক্টটা পাবো যে কারেন্ট রিভার্স হচ্ছে বারবার? হুম, পাবো না না অ্যাকচুয়ালি। আমরা অ্যাকচুয়ালি জাস্ট মানে কারেন্ট আসছে, দেন কারেন্ট নাই, দেন কারেন্ট আবার আসে, দেন কারেন্ট আবার নাই, এরকম একটা আবার ব্যাপার নেই। ক্রিয়েট হবে, বুঝছো? সো কিন্তু ডিরেক্ট কারেন্ট দিলে তো আরো এফিশিয়েন্ট হবে না? না, আমি তোমাকে বুঝাই। এসি ও কারেন্ট এমন না না হয়, তো হ্যাঁ, হ্যাঁ এসি কারেন্টে যখন ডায়োড দিয়ে দেয়, ডায়োড দিলে যেটা হয়, এটা হইতেছে। আর ডিরেক্ট কারেন্ট হচ্ছে এই কনস্ট্যান্টলি কারেন্ট আসতেছে, ঠিক আছে না? এখন আমরা হ্যাঁ এসি কারেন্ট চাচ্ছি, বাট আমরা নেগেটিভে কোনো কারেন্ট, চাচ্ছি না। এই জন্য আমরা অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই দিয়ে সাথে একটা ডায়োড দিয়ে রাখছি, ঠিক আছে? হ্যাঁ ওয়ারেস ডিসি দিলে তো আসলে কনস্ট্যান্টলি থাকতো, এই জিনিসটা তো আর থাকতো না, এই গ্যাপটা থাকতো না, এই জন্য ডিসি দিচ্ছি না, ঠিক আছে? না আচ্ছা হ্যাঁ বলো। ডিসি দিলে ডিসি দিলে এটা জাস্ট আহ, একসাথে এক জায়গায় এসে থাকতো আর কি, জাস্ট এক পাশে ও এসে বসে আচ্ছা থাকতো, আচ্ছা আচ্ছা উল্টা দিকে যাইতো না। আচ্ছা কারণ আচ্ছা। ডিসি যদি থাকে, ডিসির জন্য যদি কারেন্ট ফ্লো করে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট হবে আর কি, বুঝছো? হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট হলে ওই ভিতরে যে কন্ডাক্টরটা ওটাকে এক পাশে টেনে ধরে রাখবে, রিলিজ করবে না, হুম, ক্লিয়ার? বাট হ্যাঁ এসি কারেন্ট তো আসলে এরকম, আমাদের এসি কারেন্টটাকে আমরা ডায়োড দিয়ে এইরকম বানায় রাখছি, যেখানে কিছুক্ষণ কারেন্ট আছে, কিছুক্ষণ আবার কারেন্ট নাই, কিছুক্ষণ আছে, কিছুক্ষণ নাই। তো যতক্ষণ কারেন্ট আছে, হ্যাঁ, অতক্ষণ কন্ডাক্টরটাকে এক পাশে টেনে ধরবে। তো কথার কথা ধরো, হুম কারেন্ট যতক্ষণ আছে এই পাশে ধরো টেনে ধরছে এটাকে, তাহলে ওই হ্যাঁ মাঝখানে ভিতরে যে রেড কালার জিনিসটা সেটা ধরে এভাবে বাঁকা হয়ে আছে, যখন টান দিছিল এই পাশে আইসা বাড়ি দিছে। হুম, বাট কারেন্ট তো কনস্ট্যান্ট না, এজ ইন কারেন্ট আছে, কিছুক্ষণ পর মাঝখানে আবার কি কারেন্ট নাই, এই তো। তো কারেন্ট নাই যখন হ্যাঁ। থাকবে না, ম্যাগনেটিক ফিল্ড গায়েব হয়ে যাবে, এই জিনিসটা তখন ছিটকায় বের হয়ে আসবে, ও ছিটকে এসে এই সাইডে এই বাড়ি সাইডে বাড়ি লাগবে। দিবে। বাট তার ও কিছুক্ষণ পর আবার কি আচ্ছা হবে, আবার কারেন্ট আসবে, তাহলে আবার ওটাকে আবার হ্যাঁ পিছে টান দিবে, আবার ওই পাশে বাড়ি দিবে, দেন আবার কারেন্ট আচ্ছা চলে যাবে, আবার আবার ছিটকে এসে আবার এই পাশে বাড়ি দিবে। সো কনস্ট্যান্টলি বাড়ি দিতে থাকবে। দেখো, এটা তোমরা বুঝছো নাকি? হোয়াট ইফ রাইট সাইডে এসে বাড়ি না দিল, মাঝখানে এসে থেমে গেল?
আচ্ছা, এটা তো ইম্পসিবল না? আই গেস ওটা ক্যালিব্রেট করা থাকে, মানে গ্যাপটা অতটুকুই দেওয়া হয় যাতে, এবং অল্টারনেটিং কারেন্টের তো ম্যাগনিটিউড সেট করা যাবে, রাইট? সো ওই ম্যাগনিটিউডটাকে হ্যাঁ। অতটুকুই দেওয়া হয় যাতে এটা দুই পাশেই বাড়িয়ে দেয়। আচ্ছা। এখন এটার বুঝছি। সাথে ক্যাপাসিটরের কি সম্পর্ক, রাইট? এতক্ষণ তো সব বুঝলাম, বাট ক্যাপাসিটর দিয়ে তো কিছু বললাম হ্যাঁ। না, তাই না? ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর হুম। দিয়ে তাহলে কি হবে? ক্যাপাসিটরে যেটা হয়, খেয়াল করে একটু, যখন এই মাঝখানে জিনিসটাকে লেফট সাইডে টান দিয়া ধরছে তখন এই সার্কিটটা চালু হচ্ছে, রাইট? হ্যাঁ। সরি, কি বলে এটা, রাইট? সো মাঝখানের যে কন্ডাক্টরটা বা যে জিনিসটা, সেটাকে যখন লেফটে টান দেওয়া হয়েছে তখন এই সার্কিটটা অ্যাক্টিভ। এই সিচুয়েশনে তোমার ক্যাপাসিটরের কি হচ্ছে বলতে পারো তোমরা? চার্জিং এই না ডিসচার্জিং? সিচুয়েশনে চার্জিং হচ্ছে। চার্জিং হচ্ছে। বাট যখন ওই জিনিসটাকে অন্য পাশে যখন যাইতেছে, অন্য পাশে যায়, সেটা এই পাশে থাকলে এই এই সিচুয়েশনে কি হচ্ছে? ডিসচার্জিং। ডিসচার্জিং হইতেছে। সো একবার চার্জ হচ্ছে, দেন আবার ডিসচার্জিং হচ্ছে, চার্জ হচ্ছে আবার ডিসচার্জিং হচ্ছে, এই তো? হ্যাঁ। আচ্ছা, কিন্তু ক্যাপাসিটর দেওয়ার তো দরকার নাই, জাস্ট সার্কিটটা পুরোপুরি ওইভাবে করে দিলেও তো হয়। মানে হচ্ছে জাস্ট কয়েলের ভিতরে কন্ডাক্টরটা দিলে? হুম। না না, দরকার মানে আছে, না না, ক্যাপাসিটরটা যদি দরকার না ডেফিনেটলি দিই। আছে, দরকার ডেফিনেটলি আছে, দরকার আছে। দরকারটা কি? ও আচ্ছা, সো আই থিঙ্ক আমি এটাকে মিস ইন্টারপ্রেট করে ফেলছি। আই আই ডোন্ট থিঙ্ক এটা বাড়ি দেওয়ার জন্য আওয়াজটা আসে, ইটস মোর লাইক সাউন্ড স্পিকার আছে এখানে, ঠিক আছে? এই রেজিস্টারটাকে তুমি স্পিকার ভাবতে পারো? হ্যাঁ। তার মানে স্পিকারটা অন অফ হচ্ছে না কনস্ট্যান্টলি, হ্যাঁ। এই জন্য। সো আই থিঙ্ক আমি ভাবছিলাম কি বাড়ি দিলে আওয়াজ আসে, আসলে বাড়ি দিলে আওয়াজ আসতেছে না। এখানে আওয়াজটা আসতেছে হচ্ছে কারণ এই রেজিস্টারটা আসলে একটা স্পিকার হিসেবে কনসিডার করব আমরা, এবং প্রত্যেকবার এই কন্ডাক্টরটা যখন ইয়ালো, সেখানে দুইটা সার্কিট, রাইট? গ্রিন কালার একটা, ইয়েলো কালার একটা। সো হুম। প্রত্যেকবার ওই মাঝের কন্ডাক্টরটা যখন গ্রিন, ওই, আচ্ছা আমি লেবেল করা উচিত আসলে আমার, ধরো এটা পজিশন এ, এটা পজিশন বি, ঠিক আছে? তো মাঝের কন্ডাক্টরটা প্রত্যেকবার যখন পজিশন এ থেকে পজিশন বি তে আসে তখন রেজিস্টরের মধ্যে দিয়ে কিছু ভোল্টেজ বা কিছু কারেন্ট ফ্লো করে নাকি? হ্যাঁ। ওই রেজিস্টার যদি একটা স্পিকার হয় তাহলে সেখানে একটা আওয়াজ ক্রিয়েট হবে, এবং আওয়াজটা কি কনস্ট্যান্টলি চাই নাকি এটা অন অফ হইতে হবে নিজে নিজে? অন অন অফ অফ হইতে হইতে হবে। হবে। নিজে নিজে অন অফ হওয়ার জন্যই আমাদের এই, এটাকে এ থেকে বি, দেন বি থেকে এ, দেন এ থেকে বি, দেন বি থেকে আবার এ, এটা করতে হইতেছে। ব্যাপারটা কি বুঝছি? হ্যাঁ। ক্যাপাসিটর স্টিল লাগবে, কেন লাগবে? কারণ এ, এতে থাকাকালীন ক্যাপাসিটরটা চার্জ হইছে, বাট বিতে যাওয়ার পরে কি তোমার পাওয়ার সাপ্লাইয়ের সাথে কি বি এর কোনো, এটার কোনো কানেকশন আছে? না। তাহলে স্পিকারটাতে তো কিছু ভোল্টেজ দেওয়া লাগবে বা কিছু কারেন্ট সেখানে দিতে হবে। তো এই জন্য হ্যাঁ। ক্যাপাসিটর যে অল্প কিছু চার্জ স্টোর করে, যখন ওই এই জিনিসটা যখন বিতে আসে তখন ওইটা হচ্ছে ডিসচার্জ হয় না, ওই ডিসচার্জ হওয়ার মাধ্যমে স্পিকারটাকে হচ্ছে কিছুক্ষণ অ্যাক্টিভ করা হচ্ছে আর কি। আচ্ছা। বুঝা গেছে? হ্যাঁ, বুঝছি। নাফিসা কি বুঝছো? এখন মেক সেন্স করে হ্যাঁ কেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যাপাসিটরটা আমি আছে। আসলে এটা ভুলে আমি হ্যাঁ ভাবছিলাম কি ভাইয়া। বাড়ি দিলে আওয়াজ আসে, সরি অ্যাবাউট দ্যাট। ওইটা ওইটা হইলে তো আসলে ক্যাপাসিটর লাগতো না, ঠিকই বলছিল। আসলে ক্যাপাসিটর লাগবে, না লাগলে এখানে দিতাম না আমরা। সো তাহলে বেসিক্যালি যেটা হচ্ছে যে কয়েলটা যে দেওয়া হয়েছে, কয়েলের মেইন কাজটা হচ্ছে কি সুইচ অন অফ করা অটোমেটিক্যালি, বেসিক্যালি। বুঝা গেছে? হ্যাঁ। এটাই। আর ক্যাপাসিটরটা দিছি এই কারণে, কারণ যখন ওই ইয়েলো কালার পার্টটুকু যখন অ্যাক্টিভ তখন তো আসলে স্পিকারটা বা রেজিস্টরের ভোল্টেজ দেওয়ার মতো পাওয়ার সাপ্লাই তো কানেক্টেড না সেখানে। সো ক্যাপাসিটর যতটুকু ভোল্টেজ বা কারেন্ট স্টোর করছিল, সরি চার্জ, সেই চার্জটা ডিসচার্জ করবে তখন আর কি স্পিকারটার উপরে,
বা স্পিকারটা বেসিক্যালি অ্যাক্টিভ হবে আর কি মোমেন্টারিলি। দেখো মেক সেন্স করতেছে নাকি? জি ভাইয়া, এখন মেক সেন্স করে। আচ্ছা এখন এখানে আবার কিছু ক্যালকুলেশন আছে আমাদের। ধরো পাওয়ার সাপ্লাই 6 ভোল্ট, ক্যাপাসিটরটা ধরো 500 মাইক্রোফ্যারাড, আর তোমাকে বলে দিল যে ভাইব্রেশনটা হচ্ছে 20 টাইমস পার সেকেন্ড, ঠিক আছে? এক সেকেন্ডে 20 বার ভাইব্রেট করে, মানে বুঝতেছো একটা ভাইব্রেশন মানে কি? একটা হ্যাঁ ভাইব্রেশন ভাই। মানে এ থেকে বি দেন বি থেকে এ, ঠিক আছে? হুম। এটা হচ্ছে একটা ভাইব্রেশন। আচ্ছা তাহলে তোমাকে ধর জিজ্ঞাসা করা হইলো যে ক্যাপাসিটরকে যখন চার্জ করা হয় কতটুকু চার্জ জমা হয়, সেটা এতে সি ইন্টু ভি করলে হয়ে যাবে না? ক্যাপাসিট্যান্স হ্যাঁ। তো বলে দিছে 500 মাইক্রোফ্যারাড, তাহলে 500/10�6 ইন্টু 6 ভোল্ট করলে ক্যাপাসিটরের মধ্যে কতটুকু চার্জ জমা হবে সেটা জানা হইতেছে 0.003 কুলম্ব। দেন বলা হইতে পারে ডিসচার্জিং সার্কিটটাকে ইয়ালো টুকু, রাইট, ইয়ালো সার্কিটটুকু, সেই ডিসচার্জিং এর সময় তো একটা টাইম কনস্ট্যান্ট আছে, টাইম কনস্ট্যান্টের ভ্যালু কি আরসি দিয়ে বের হবে। হুম। ধরো আর বলে দিল 500 ওহম, ঠিক আছে? তাহলে আরসি তুমি রেজিস্ট্যান্সও জানো, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সও জানো, তাহলে টাইম কনস্ট্যান্ট বের করতে তো কোনো সমস্যা নেই। হুম। হুম। বের করলে আসবে 0.25 সেকেন্ডস। এরপরে ধরো জিজ্ঞাসা করা হইলো যে একটা ভাইব্রেশন যখন হয়, হ্যাঁ, একটা ভাইব্রেশন যখন হয় তখন কতটুকু টাইম ধরে ডিসচার্জ হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। একটা ভাইব্রেশনের সময় কতটুকু টাইম ধরে ডিসচার্জ হচ্ছে। আহ, আমরা কি বলতে পারি যে টাইম টেকেন ফর ডিসচার্জ হচ্ছে, টাইম টেকেন ফর ডিসচার্জ হচ্ছে যতটুকু সময় হচ্ছে বিতে কানেক্টেড বা বিতে বসে আছে, অল্প কিছু সময়ের জন্য, বাট বিতে যতক্ষণ আছে অতটুকু সময় ধরেই তো ডিসচার্জ হচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা এখানে আমরা একটা জিনিস অ্যাজিউম করব। আমরা এখানে কি বলছিলাম যে সেকেন্ডে কয়বার এটা ভাইব্রেট করে? 20 বার। 20 বার। আমরা অ্যাজিউম করব যে এর থেকে বিতে যাইতে কোনো টাইম লাগে না, বুঝছো? এটা একটা অ্যাজাম্পশন আচ্ছা। আমাদের। এ থেকে বিতে যেতে আবার বি থেকে এতে যাইতে যাওয়া আসা টাইমটাকে আমরা নেগলিজিবল ধরতেছি। সেই ক্ষেত্রে আমি যদি বলি যে 20 বার, এক সেকেন্ডে 20 বার হচ্ছে এটা মুভমেন্টে থাকে, তাহলে একবার মুভমেন্ট করতে সেটা কি 1/20 এরকম এত সেকেন্ড লাগতেছে না? হ্যাঁ। এটাই কি তাহলে টাইম অফ ডিসচার্জ হয়ে যাচ্ছে, অ্যাজিউমিং যে যাওয়া আসার টাইম লাগতেছে না? আচ্ছা, যাওয়া আসার টাইম যদি না লাগে, হুম হুম। তাহলে তো একটা কনস্ট্যান্ট একটা সাউন্ড শুনবো না? না, এতে কিছুক্ষণ বিতে কিছুক্ষণ, এতে কিছুক্ষণ বিতে কিছুক্ষণ। আমি তো বলি নাই যে এটা এ বিতে বসে আছে, এটা তো আর বলি নাই। কনস্ট্যান্ট আওয়াজ পাইতে যদি বিতে বসে থাকতো, ও প্লাস বিতে আচ্ছা বসে আচ্ছা। থাকবে ও কি? আচ্ছা। বিতে বসে থাকবে কি? না না না। থাকবে না। না। সো তাহলে এখান থেকে আমরা টাইমটা পাইতেছি যে একটা ভাইব্রেশনে ডিসচার্জের যে টাইমটা সেটা 1/20 সেকেন্ড। এরপরে যদি তোমাদের জিজ্ঞাসা করে ক্যাপাসিটরকে যখন চার্জ করা হয় কতটুকু চার্জ সেটা নিছে, এতটুকু নাকি? হ্যাঁ। আচ্ছা, ডিসচার্জ করার সময় তাহলে এই চার্জটাই কমবে, মানে এটাই ইনিশিয়াল, এটা থেকে কমা শুরু করবে এই তো ডিসচার্জ হইতে গেলে বা হওয়া শুরু করলে। বাট অবভিয়াসলি সেটা কি বিতে সারাক্ষণ বসে আছে নাকি একটা সার্টেন মোমেন্ট বা অল্প কিছু সময়ের জন্য বিতে বসে আছে? অল্প কিছুক্ষণের জন্য। অল্প কিছুক্ষণের জন্য। কতক্ষণের জন্য এক্স্যাক্টলি? এতক্ষণের জন্য, 0.25 সেকেন্ড। রাইট।
সো 1/20 সেকেন্ডস যা আসে আর কি। এখন আমরা জানি অ্যামাউন্ট অফ চার্জ রিমেইনিং কিভাবে বের করি, ইনিশিয়াল ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি নাকি, হ্যাঁ যেখানে কিউ নট হচ্ছে ওই যে ইনিশিয়ালি যে বের করছিলা ই টু দি পাওয়ার মাইনাস টি এর জায়গায় 1/20 বাই আরসি এর জায়গায় আমরা কি এইটা দিতে পারি না? হ্যাঁ কত আসে একটু হিসাব করে এটা, দাঁড়াও, টু টি টু দি পাওয়ার মাইনাস 0.25, এটা আসে হচ্ছে 0.02456। এটা কি অ্যামাউন্ট অফ চার্জ রিমেইনিং, খেয়াল করতে পারছো? এই যে আমরা এই যে আমরা কিউটা বের করছি এটা কিন্তু অ্যামাউন্ট অফ চার্জ রিমেইনিং নাকি? হ্যাঁ তাহলে আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি কতটুকু চার্জ ডিসচার্জ হইছে? তোমরা কি এটা অ্যানসার দিতে পারবা? নাফিসা বলতে পারবা? ভাই কনফিউজিং লাগতেছে এই জিনিসটা। যে সেটা না আচ্ছা বুঝলে ভাই, আমি বুঝবো কিউ কিভাবে। নোটের ভ্যালু কেমনে বের করব? কিউ নট তো আমরা এই যে উপরে বের করে ফেলছিলাম, ক্যাপাসিটরে কতটুকু চার্জ জমা হয়েছিল। ও নাফিসা একটু বলো তো কোন পার্টটাতে কনফিউজিং লাগছে এক্স্যাক্টলি, নাকি পুরোটাই কনফিউজিং লাগছে? না, লাইক লাস্ট পার্টের ম্যাথ গুলো। আচ্ছা, তুমি তো বুঝতেছো যে কন্ডাক্টরটা এ থেকে বি, বি থেকে এ, এ থেকে বি এমন করতেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা মানে সোয়াপ যতক্ষণ করতেছে বারবার। যতক্ষণ এতে থাকে ততক্ষণ ধরে কি এটা ডিসচার্জ হয় ক্যাপাসিটরটা। হ্যাঁ চার্জ হইলে ক্যাপাসিটরে কিছু চার্জ জমা হয়, হ্যাঁ সেই ভ্যালুটা হচ্ছে 0.003, ওই যে উপরে আমরা ক্যালকুলেট করছি, উপরে দেখো টপ হ্যাঁ, রাইট। আচ্ছা ওটা বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে বিতে যখন যায়, বিতে গিয়ে তো সে ডিসচার্জ করে, এবং ডিসচার্জ করতে ডিসচার্জ গিয়ে করে। যেটা হয় ইনিশিয়ালের থেকে চার্জ কমতে থাকে, এবং অ্যামাউন্ট অফ চার্জ রিমেইনিংটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। এখানে কিউ হচ্ছে অ্যামাউন্ট অফ হ্যাঁ চার্জ রিমেইনিং, তাহলে রিমেইনিং চার্জ কি, ইনিশিয়াল ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি, যেখানে টি হচ্ছে 1/20, আরসি এর ভ্যালু আমরা জানতাম এখানে। 0.25। তাহলে এই যে ভ্যালুটা বের হইলো, এই যে নিচে এটা, এই যে নিচে যে বের হয়েছে 0.0245 কুলাম, এটা কি অ্যামাউন্ট অফ চার্জ যেটা রিমেইনিং নাকি? রিমেইনিং। তাহলে কতটুকু সে ডিসচার্জ করে দিছে, বাইর করে দিছে ফার্স্ট কত? থেকে মাইনাস করবো, হ্যাঁ, মানে যতটুকু 0.003 ছিল টোটাল। মাইনাস এই যেটা বাইর হয়েছে, রাইট? হ্যাঁ আচ্ছা, এটা ভাই তো বড় ভ্যালু আসে। আমি তাহলে ক্যালকুলেশনে ভুল করছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলছো। হ্যাঁ হ্যাঁ, তো আমি মানে অ্যান্সার তাহলে ভুল লিখছি, বা কিছু আমি তাহলে ক্যালকুলেশনে ভুল করছি, একটু দাঁড়া একটা মিনিট। আমি মনে হয় একটা জিরো কম দিয়ে ফেলছিলাম ওই যে ক্যালকুলেট করার সময়। 0.25, হ্যাঁ আমি একটা জিরো ভুলে কম দিয়ে ফেলছিলাম, সরি। আচ্ছা আচ্ছা। মানে এটা ঠিকই বের হয়েছিল, এখানে আরেকটা জিরো হবে আর কি। আচ্ছা, So, তার মানে স্পিকারটা 1/20 সেকেন্ডস এর জন্য অ্যাক্টিভ বাজবে। ছিল, রাইট? আচ্ছা, এরপর যখন ডিসচার্জ হতে যাবে তখন ক্যাপাসিটরের ভিতর চার্জ থাকবে যে 0. এত। এতটুকু মানে ডিসচার্জ হইলে হ্যাঁ থাকবে হ্যাঁ এতটুকু। আর কতটুকু তাহলে সে ডিসচার্জ রিলিজ করে দিছে, বের করে দিছে, মাইনাস করলে যা আসে আর কি, হুম। ঠিক আছে? হ্যাঁ, তাহলে তো বের করছে অনেক কম। হ্যাঁ অনেক কম, অনেক কম। তোমার কাছে কি মনে হচ্ছে এটা স্পিকার চালানোর জন্য অনেক ইনসিগনিফিক্যান্ট তাই? না, ওইটার জন্য না। হ্যাঁ অনেক কম বের করছে, কারণ খুবই অল্প টাইমের জন্য এটা কানেক্টেড ছিল। তুমি এক কাজ করো, এর পার্সেন্টেজ বের করো তো, এটা ইনিশিয়ালের কত পার্সেন্ট বের করছে, এতটুক আর ছিল এতটুক, তাহলে টোটালটাকে নিচে দিয়ে পার্সেন্টেজটা বের করো তো। টোটাল 0.003। হ্যাঁ, আর যেটা একদম নিচে বের হয়েছে সেটা হচ্ছে বের করে দিছে আর কি। So, কতটুকু বের করে দিছে, কত পার্সেন্ট আসে সেটা? একটা সেকেন্ড। বের করছে 18.3%। ঠিক আছে, এই যে দেখো মিলছে। এই এরিয়ান ওয়ান আসছে, আই গেস ওই এক্সাক্ট এখানে ডিরেক্টলি করে দিছে, আর এখানে ভেঙে ভেঙে বুঝাইছে আর কি, ঠিক আছে? হ্যাঁ সো এখন আচ্ছা, হ্যাঁ তাহলে বাকি যে চার্জটা থেকে গেল ক্যাপাসিটরে ওইটার কি হবে? থেকে যাবে, এটা এতে যাবে, দেন
পুরো ফুললি চার্জ হলে যতটুকু লাগবে অতটুকু নিয়ে এটা আবার এই পাশে চলে আসবে, থাকা যাবে ক্যাপাসিটরের মধ্যে, সমস্যা নাই কোনো। আচ্ছা, ফুললি চার্জড হওয়া পর্যন্ত তো আর এসি কারেন্ট তো আর বসে থাকবে না ওর জন্য ফুললি চার্জ হইতে। তো যতটুক চার্জ হবে ওটুক নিয়ে এই সাইডে আসবে আবার, আম, হ্যাঁ। নাকি চার্জ হইতে কম টাইম লাগবে অনেক? আচ্ছা, সো এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এসি কারেন্টের একটা ফ্রিকোয়েন্সি থাকে, এটা কি জানো? এসি কারেন্টের একটা ফ্রিকোয়েন্সি থাকে যেটা হচ্ছে 1/, টাইম পিরিয়ড বলে, বা এসি কারেন্টের একটা টাইম পিরিয়ড থাকে, এটা তো জানি। হ্যাঁ তাহলে চিন্তা করো এসি কারেন্টের টাইম পিরিয়ড কি, এইটুক, তাই না? হ্যাঁ। তার মানে তাহলে কতক্ষণ ধরে এসি কারেন্টটা অ্যাক্টিভ? T/2, ওই টাইম ঠিক। পিরিয়ডের অর্ধেক সময়ের জন্য, এই তো। এতটুকু টাইম কি তাহলে তোমার ক্যাপাসিটরটা পাচ্ছে চার্জ হওয়ার জন্য? তাহলে আমাদেরকে মেক শিওর হ্যাঁ করতে হবে যে চার্জিং টাইমটা যাতে এইটার চেয়ে বেশি না হয়, নাকি? হ্যাঁ। ঠিক আছে না? আচ্ছা, ক্যাপাসিটর যদি ফুললি চার্জ না হয় হুম হুম। তখন তার মানে স্পিকার ইয়া সাউন্ড করবে না? হ্যাঁ, করবে না, বাট ওই যে আমরা মেক শিওর করব কেন? যা যদি এনাফ, আচ্ছা স্পিকার তো একটা বেসিক্যালি একটা রেজিস্টরের মতো, রাইট? ওটাকে অ্যাক্টিভ করাতে হলে একটা সার্টেন ভোল্টেজ সেটাকে দেয়া লাগবে, তো ক্যাপাসিটর যদি সেটা না নিয়ে আসে তাহলে স্পিকার কিভাবে চালু করবে? ও আচ্ছা। এটা এটা মেক শিওর করব আমরা আমরা মেক শিওর করব যে এটা তো এ থেকে বি, বি থেকে এ, সো এতে যতক্ষণ এটাকে ধরে রাখা হয়েছে অতটুকু টাইম যাতে ওটা চার্জ, ফুললি চার্জ হইতে যাতে সাফিসিয়েন্ট হয়, এটা মেক শিওর হ্যাঁ করা যাবে, আচ্ছা। সমস্যা নেই কোনো। আচ্ছা, স্পিকারটা যে ইয়া ওয়েট 0.00245 চার্জ যখন ছিল, হ্যাঁ হ্যাঁ। ওই চার্জটা দিয়েও তো স্পিকার চালানো যাইতো তাই না? হ্যাঁ টেকনিক্যালি যাবে, আমরা এটা এখন বুঝতে পারছি, রাইট? মাইনাস করে দেখতেছি যেহেতু। হ্যাঁ। হ্যাঁ যেত, আরো 4 বার যাবে আই তাহলে থিংক, রাইট? হ্যাঁ রাফলি 4 বার যাবে, ডিভাইড বাই 4 করলে ওইটার মতো আসবে। আচ্ছা ওকে, তোমার বলো কি কোশ্চেন ছিল? তাহলে এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করে দিতে পারি না? তাহলে স্পিকারটা বেশিক্ষণের জন্য হবে। মানে তুমি বেসিক্যালি হচ্ছে তুমি যেটা ট্রাই করতেছো যে বিতে কতক্ষণ ধরে কানেক্টেড থাকবে, এটা এই টাইমটা বাড়াইতে চাচ্ছ? হ্যাঁ, তাহলে স্পিকারটা বেশিক্ষণ চালু হবে। ডিক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন, which basically means এসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি কমায় দেওয়া। সেটা কেমনে করব? এসি সাপ্লাইয়ের টাইম পিরিয়ডটাকে বাড়ায় দেওয়া, অথবা হুম। টাইম কনস্ট্যান্টটা কমায় দিবা। ক্যাপাসিটরের রেজিস্ট্যান্সটা স্পিকারকে হায়ার রেজিস্টরের স্পিকার নিবা, অথবা হায়ার ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স নিবা। যে দুইটা বাড়ালে টাইম কনস্ট্যান্ট বেশি হয়ে যাবে। কোশ্চেন অ্যান্সার পাইছো? আচ্ছা, কিন্তু আমাদের মেইন ওয়ালে যে প্লাগস গুলা থাকে ওখানে তো একটা ফিক্সড ফ্রিকোয়েন্সিতে এসি কারেন্ট আসে, তো ওইটাকে কেমনে চেঞ্জ করব? আমাদের ওটা দিয়ে তো আমাদের এখানে আমরা ইউজ করতেছি না, এটা তো আলাদা একটা লাগবে তোমার। এটা দিয়ে কি তুমি স্পিকার চালাইতেছো? এটা দিয়ে কিন্তু খালি সুইচ অন অফ স্কুলসে যদি হইতেছে। আর কি, স্কুলসে যদি আর কি চালাই। খেয়াল কইরো, আউটলেটের ভোল্টেজটা দিয়ে কিন্তু স্পিকারকে চালানো হবে, বাট অল্টারনেটিং কারেন্ট দিয়ে কিন্তু শুধু সুইচকে অন অফ করা হইতেছে, স্পিকারকে চালানো হইতেছে না। এটা তো জানো যে আমাদের যে ডিভাইসেস আমরা ইউজ করি সব ডিসি ইউজ করে, এসি কে ডিসি তে কনভার্ট করতে হয়। হ্যাঁ, তো স্পিকারকে এখানে ইউজ করতে গেলে স্পিকার এসি নিবে না, ডিসি দিয়ে ইউজ করবে। তো এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে হচ্ছে স্পিকারকে চালানো হচ্ছে, অল্টারনেটিং কারেন্ট দিয়ে স্পিকারকে চালানো হচ্ছে না। অল্টারনেটিং কারেন্ট দিয়ে কিন্তু জাস্ট স্পিকার সুইচকে অন। হ্যাঁ বলো বলো। স্পিকারকে বেশিক্ষণের জন্য অন রাখতে হলে তো এসির ফ্রিকোয়েন্সি কমাইতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই বলছি তো, এসির ফ্রিকোয়েন্সি কমাই দিবা, হ্যাঁ। তাহলে তো কিন্তু আমাদের মেইন আউটলেটে যে ফ্রিকোয়েন্সিটা এসি আসে ওইটা যদি অনেক বেশি হয় তখন? সেটা চেঞ্জ করা যাবে। আমি ওয়েট, এটা এক্স্যাক্টলি কিভাবে চেঞ্জ করব, দাঁড়াও। আম, এমন কোন ডিভাইস আছে যেটা দিয়ে আর কি কানেক্টেড করলে এসি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে? আছে, না থাকলে তো এখানে মেনশন করা হইতো না, আমি এক্স্যাক্টলি নামটা হয়তো জানি না। দাঁড়াও ও আচ্ছা, দাঁড়াও তাহলে দাঁড়াও দাঁড়াও, আছে, অবভিয়াসলি আছে এইটার। এটা ঠিক পরে আমরা একটা এক্সাম্পল দেখবো যেখানে আসলে এসি কে স্মুথ অন আউট করে দেওয়া হবে। আমি জানি এটা ওটার সাথে
আই থিংক আছে, না থাকার কোনো কারণ নেই। এসি এর আচ্ছা ফ্রিকোয়েন্সি তাহলে কমাইতে হবে সমস্যা তো। নেই। হ্যাঁ, করা যাবে। আমি এর নামটা জানি না, আমি একটু চেক করতে পারি, বাট আমার জানা নাই। বাট আচ্ছা হ্যাঁ ভাইয়া আছে, সমস্যা নেই। অবভিয়াসলি আছে, না থাকলে তো এটা লেখা থাকতো না এখানে, রাইট? এখানে যেহেতু হ্যাঁ বলা হয়েছে যে ডিক্রিজিং দ্য ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন কমানো মানে হচ্ছে এসি সাপ্লাই অল্টারনেটিং কারেন্টের ফ্রিকোয়েন্সি কমাইতে হবে, তাছাড়া উপায় নাই। নাফিসে কি এটা ফলো করতে পারতেছি যা যা বলতেছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো হ্যাঁ এখানে যেহেতু লেখা আছে তাহলে ডেফিনেটলি একটা ওয়ে আছে, সেটা হয়তো এখানে মেনশন করা নাই, বাট আছে। আচ্ছা, সো আচ্ছা আমরা একদম লাস্টে চলে আসছি স্যার ক্যাপাসিটরের, সেটা হচ্ছে একদম মানে লাস্ট যে অ্যাপ্লিকেশন আছে আরেকটা, আম, সেটা হচ্ছে স্মুদিং সার্কিট। সো স্মুদিং সার্কিট জিনিসটা কি? ওই যে আউটলেটের ইয়াটা যে ইলেকট্রিসিটি, এটা তো হচ্ছে এসি, রাইট? হ্যাঁ আউটলেটের এটা হচ্ছে এসি। তো আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এসিটাকে হচ্ছে কিছুটা ডিসি এর মতো করে দিতে আর কি, পারফেক্টলি না, বাট এসিতে যে ফ্লাকচুয়েশনটা হয়, যে আপ অ্যান্ড ডাউন করে, এই আপ অ্যান্ড ডাউনটাকে আমরা কমাইতে চাইতেছি। প্রথম যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে ডায়োড দিতে পারো। ডায়োড দিলে তুমি ইমিডিয়েটলি একটা ডিরেকশনকে তুমি অ্যাক্টিভ রাখবা, অন্য ডিরেকশনটাকে পুরোপুরি বন্ধ করে দিতে পারবো, রাইট? হ্যাঁ তো তাহলে ডায়োডের জন্য যেটা হইলো সেটা হচ্ছে যে আগে হচ্ছে ফরওয়ার্ড রিভার্স হইতো, এখন শুধু ফরওয়ার্ড হইতেছে, ঠিক আছে? বাট স্টিল প্রবলেম আছে, কারণ আমরা হচ্ছে ফরওয়ার্ড হচ্ছে ঠিকই, বাট এটা স্টিল কমতেছে বাড়তেছে। সো আমরা হচ্ছে এই কমা বাড়াটাকেও হচ্ছে সরাই দিতে চাচ্ছি। তো কমা বাড়াটাকে সরাই দেওয়ার উপায়টা কি? এটা তোমার এসি সাপ্লাই, এসি সাপ্লাইয়ের মধ্যে এখানে একটা ক্যাপাসিটর দিয়ে দিবা। তো যেটা হবে, ধরো এসিটা এভাবে চলতেছে, তাহলে এসি এভাবে চললে তোমার এটা চার্জ হবে, আবার ডায়োডও চালু হবে নাকি? এটা একটা এলইডি, লাইট এমিটিং হ্যাঁ ডায়োড, মানে ডায়োডের মধ্যে দিয়ে লাইট গেলে এটাখানে লাইট এমিট হবে। সো এসি যখন এটাকে আমরা ধরো কি ডিরেকশন, এটা অ্যান্টি ক্লকওয়াইজ না? হ্যাঁ তো ধরো এই সিচুয়েশনটাতে অল্টারনেটিং কারেন্টটা কথার কথা ক্লকওয়াইজ যাচ্ছে। আই নো কারেন্টকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বলা হয় না, বাট আমি জাস্ট ফর দ্য সেক অফ এক্সপ্লেনেশন আমি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিতেছি আর কি। তো এখানে এসি অল্টারনেটিং কারেন্ট ধরো অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, এই সিচুয়েশনটাতে বোথ ক্যাপাসিটর চার্জ হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম লাইট এমিটিং ডায়োড এলইডি থেকে লাইট বের হইতেছে। বাট যখন হচ্ছে এটা উল্টার দিকে যাওয়া শুরু করবে, সেটা কি যেতে পারবে নাকি আমরা উল্টাটা বন্ধ করে দিছি? এই যে রিভার্স রিভার্স ডিরেকশনটা আমরা অফ করে দিছি নাকি? হ্যাঁ তাহলে উল্টা যেতে পারবে না, তার মানে কি এটা অন হয়ে কিছুক্ষণ কি অফ হয়ে বা অফ হইতে যাবে, হ্যাঁ অফ হবে। তো অফ হইলে যেটা হবে যেই মোমেন্টের জন্য সেটা বন্ধ থাকবে, ক্যাপাসিটরে তো কিছু চার্জ স্টোর ছিল নাকি, ক্যাপাসিটর সেই চার্জটা তোমার ডায়োডকে দিবে, বুঝছো হুম নাকি বুঝো নাই? বুঝছি। নাফিসে কি বুঝতে পারছি নাকি আবার বলবো? জি ভাইয়া। না ভাইয়া বুঝছি। আচ্ছা, সো বেসিক্যালি অল্টারনেটিং কারেন্ট যতক্ষণ আর কি কমতে যাচ্ছে বা কমতে শুরু করতেছে, ওই মোমেন্টটাতে ভোল্টেজ তো ড্রপ করা শুরু করতেছে। তো ওই যে এক্সট্রা ভোল্টেজ যেটুকু দরকার আছে এটাকে ব্যালেন্স আউট করার জন্য ওই ভোল্টেজটা কে দিবে? ক্যাপাসিটর দিবে, কারণ ক্যাপাসিটরের কাছে এক্সট্রা চার্জ স্টোর করা ছিল। আর এখানে একটা জিনিস হচ্ছে মেনশন করা আছে, সেটা হচ্ছে রেকটিফায়ার সার্কিট। এটা কি তোমার জানার দরকার নেই, এটা আমাদের নাই, সিলেবাসে নাই, এই জন্য আমি ডিটেলসটা জানতে হবে না আমাদের, ঠিক আছে? এই তো, সো এটাই হচ্ছে তোমার স্মুদিং কার্ভ। স্মুদিং কার্ভে যেটা হচ্ছে আমরা এসি কারেন্টকে এই যে রাফলি, মানে এটা ফেয়ারলি, এটা পুরোপুরি ডিসি এর মতো না ডেফিনেটলি, বাট এটা অনেকটা স্মুদেন আউট হয়ে গেছে নাকি, ঠিক আছে? হ্যাঁ এই তো, সো